পিএইচপি হচ্ছে একটা সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যা যা বৈশিষ্ট্য থাকা দরকার সেটা পিএইচপির মধ্যে আছে। আমি আবার বলতেছি এটা সার্ভার সাইড, মানে সার্ভার সাইড মানে সার্ভার নিয়ে কাজ করে, সার্ভারের সাথে কাজ করে, এই জন্য সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে কি ভুল হবে? না ভাই, ভুল হবে না। আবার আমি যদি বলি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, পিএইচপি একটা কি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এখন আপনি স্ক্রিপ্টিং মিনিংটা আপনি বুঝতেছেন না, এই জন্য হয়তো এখন কনফিউশন যে এটা ডেফিনিশন ঠিক হচ্ছে কিনা। স্ক্রিপ্টিং মানে হচ্ছে আমরা যখন একটা কোড লিখতেছি, কোডটাকে যখন রান করি তখন সাথে সাথে সেটা কি করে দেয়, সেটা একটা আউটপুট, একটা রেজাল্ট দেখায় দেয়। এটা মাঝখানে এই কোডগুলোকে ট্রান্সলেট করা বা কম্পাইল করার প্রয়োজন হয় না। যেই কোডগুলোকে ট্রান্সলেট করা বা কম্পাইল করার প্রয়োজন হয় না সেই টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। যেমন এই জন্য জাভাস্ক্রিপ্টকে কিন্তু লুজলি কাপল স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, সার্ভার মানে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। কারণ জাভাস্ক্রিপ্টও কি করতে হয় না, ট্রান্সলেট করার প্রয়োজন হয় না। আমি বুঝতে পেরেছি। বাট আপনি যদি সি শার্প বা জাভা মানে জাভা নিয়ে কাজ করেন তাহলে কি করতে হবে, কোডগুলোকে মাঝখানে আরেকটা জিনিস আছে কম্পাইল করে, কম্পাইল করে তাকে একটা আউটপুট দেখায়। এই জন্য আমরা মানে জাভাকে কিন্তু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলতে পারবো না। বুঝতে পেরেছেন? জি ভাই, জি ভাই বুঝতে পারছি। তাহলে আমরা পিএইচপি কে কি বলতে পারি? পিএইচপি কে বলতে পারি সার্ভার সাইড। তো সার্ভার সাইড কেন বলছি সেটা আপনি বুঝতে পেরেছেন। সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছেন? মানে ডেফিনিশনটা কেউ জিজ্ঞেস করে, ডেফিনিশনটা যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আপনি এভাবে বলবেন। এখন পিএইচপি মানে কি যে পার্সোনাল হোম পেজ এটা বলে তো হবে, এটা হচ্ছে ফুল মিনিং। ফুল মিনিং হচ্ছে এটা। যেমন এখন বলা হাইপারটেক্সট প্রি প্রসেসর, ঠিক আছে, আগে ছিল হচ্ছে পার্সোনাল হোম পেজ, এখন হচ্ছে হাইপারটেক্সট প্রি প্রসেসর। এটা ফুল মিনিং, ঠিক আছে, মানে এটাকে বলে। আর আপনি ডেফিনিশন যদি জিজ্ঞেস করেন তাহলে আপনাকে এবার বলতে হবে আসলে যে একটা এটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি বলেন এটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, আপনি বলেন এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ সবগুলাই ঠিক। বুঝতে পেরেছেন? জি ভাই, কথা ক্লিয়ার? এখন দেখেন আপনি ডকুমেন্টেশনে আসলাম, ডকুমেন্টেশনে আসার পর দেখবেন এখানে এই যে এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। আপনি যদি ফ্রান্স, জার্মানি, জাপানিজ কোন ল্যাঙ্গুয়েজ বুঝে থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন। আমরা যেহেতু এই জিনিসগুলো বুঝি না, তো আমরা মোটামুটি একটু তাহলে ইংলিশ টুকটাক বুঝি, এই জন্য আমরা ইংলিশটা সিলেক্ট করতে পারি। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলে দেখেন এই জায়গাতে তারা আসলে ওই ব্যাপারটা দেখাচ্ছে। এই জায়গাতে দেখবেন যে গেটিং স্টার্ট নামে একটা অপশন আছে। গেটিং স্টার্ট মানে এই জায়গাতে আপনি শুরু করবেন ডকুমেন্টেশন, এখানে অনেক কিছু লেখা আছে। আপনি যে গেটিং স্টার্ট এই জায়গা থেকে আপনি ম্যানুয়ালি জিনিসগুলো শুরু করতে পারবেন। গেটিং স্টার্ট, গেটিং স্টার্ট আসার পর দেখেন এখানে একটা একটা টিউটোরিয়াল দেওয়া আছে। প্রথমে বলছে হোয়াট ইজ পিএইচপি, হোয়াট ক্যান পিএইচপি ডু, পিএইচপি কি করতে পারে। আপনি একটা একটা করে দেখতে পারেন হোয়াট ইজ পিএইচপি। এখানে যদি ক্লিক করেন তখন দেখবেন পিএইচপি ডেফিনিশনটা কি বলতেছে, যে এখানে বলতে হাইপারটেক্সট প্রিপ্রসেসর ইজ a widely used open source generated purpose scripting language that is basically suited for the web development and embedded in HTML. এখানে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে ওপেন সোর্স বলে। এই জিনিসটা আপনি বিভিন্ন ডেভেলপারের কাছ থেকে বা বিভিন্ন জায়গা থেকে ওপেন সোর্স কথাটা কিন্তু শুনে থাকবেন। আমি জানি এটা আপনারা শুনছেন অবশ্যই, যে ওপেন সোর্স এটা কি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার, যে ওপেন সোর্স তারা কি? অনেক শুনেছি, অনেক। মানে কোনো ফ্রি টাকা পয়সা দিতে হয় না, ফি দিতে হয় না, আমার এই সপ্তাহে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। এটা ওপেন, যে কেউ এটা ইউজ করতে পারে, কোনো লাইসেন্সের কোনো পারায় নেই। সবাই কি একমত ওনার সাথে? ওপেন সোর্স মানে হচ্ছে যে এটা সোর্স কোডটা মানে মানে সবার জন্য মানে উন্মুক্ত, যে কেউ এটা সোর্স কোড চেঞ্জ করতে পারবে আর কি। রাইট, একদমই রাইট। যেটা ওপেন, সবার জন্য ওপেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। একটা জিনিস খেয়াল করবেন, জাভা কিন্তু ওপেন সোর্স না। জাভা কিন্তু ওপেন সোর্স না। কেন বলতেছি ওপেন সোর্স না? দেখেন এটা আরো ভালো করে বোঝার জন্য বলতেছি জাভা হচ্ছে ওপেন সোর্স না। আপনি যদি জাভা
দিয়ে একটা জাভা ল্যাঙ্গুয়েজ তৈরি করেন, মানে জাভায় একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করেন, আপনি করতে পারবেন? ওরা যদি ক্লেম করে তাহলে আপনি ধরা খাবেন, কারণ ওটা কিন্তু ওপেন সোর্স না। কিন্তু আপনি পিএইচপি দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। পিএইচপি দিয়ে আপনি যা ইচ্ছা তৈরি করতে হবে, বিকজ এটা হচ্ছে ওপেন সোর্স। তারা বলে দিচ্ছে এটা ওপেন সোর্স, কিন্তু জাভা কিন্তু ওপেন সোর্স না। ঠিক আছে, এইরকম আসলে বিষয় আসে। যাই হোক, এরা দেখেন আপনি একটা একটা করে হোয়াট ইজ পিএইচপি সেটা ডেফিনেশন দিচ্ছে। পিএইচপি দেখেন যে কোড করে দেওয়া আছে, মানে এটা একটা টিউটোরিয়াল আকারে সাজানো করে দেওয়া আছে। আপনি একটা একটা করে দেখবেন, যে এই জায়গাতে আসবেন দেখবেন এখানে বলছে পিএইচপি হোয়াট ক্যান পিএইচপি ডু। তার মানে প্রথমটা এটা দেখলেন, তারপরে টিউটোরিয়াল দেখবেন, তার জন্য এখানে ক্লিক করবেন হোয়াট ক্যান পিএইচপি ডু। এটাতে ক্লিক করলে আবার দেখবেন যে পিএইচপি তে কি কি করা যায়, পিএইচপি তে কি কি করা যায় সেই জিনিসগুলো এখানে বলে দিচ্ছে। বুঝতে পেরেছেন? ভাই একটা কোশ্চেন ছিল, যদি সময় দিতেন। আচ্ছা, পিএইচপি কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, পিএইচপি তো অবজেক্ট প্রোগ্রামিং আছে তো। না ওরকম যদি জাভা বা সি সি প্লাস প্লাস যেরকম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটাও কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অবশ্যই সাপোর্ট অবশ্যই, করে? আমি সেই জন্যই বলতে, দেখেন এই জন্যই পিএইচপিটা জনপ্রিয়তা পাচ্ছে। পিএইচপি যখন অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্টটা ছিল না, তার আগ পর্যন্ত কিন্তু পিএইচপি এতটা জনপ্রিয়তা পায় নাই। এর জনপ্রিয়তা পাইছে তখনই যখন তার অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্টটা আসছে, তখন থেকে আর জনপ্রিয়তা বেড়ে গেছে। বুঝতে পেরেছেন? আমরা অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে এখন কথা বলতেছি না, তারপর আপনি যেটা বলছেন সেই জন্য বলছি এর অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্টটা আছে। এখন দেখেন পিএইচপি তে কি কি করা যায় সেই জিনিসগুলো আপনি এখান থেকে পড়তে পারবেন। এখন যারা মনে করেন জাভা নিয়ে কাজ করে, আপনাকে কিন্তু খোঁটা মারতে পারে। খোঁটা মারবে এইরকম ভাবে যে হ্যাঁ তুমি তো আর ডেস্কটপ বেজ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে না, তুমি তো পিএইচপি শিখছো, তুমি তো ডেস্কটপ বেজ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে না। তো সেই জন্য আপনি এই যেখানে দুই একটা লাইন যদি করে দেখেন তখন আপনি বুঝতে পারবেন এখানে কি বলতেছে, যে PHP is probably not the very best language to create a desktop application. শব্দ হচ্ছে কোথায় এটা বলেন, কি এটা? এই যে মোহাম্মদ নূর হোসেন। আচ্ছা, দেখেন এখানে একটা লাইন দেওয়া আছে, বলতেছে যে PHP is probably, সম্ভবত, not the very best language to create a desktop based application. তারা কিন্তু নিজের কথা স্বীকার করছে যে এটা সম্ভবত বেস্ট ল্যাঙ্গুয়েজ না ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? তারা কিন্তু বলতেছে যে এটা বেস্ট ল্যাঙ্গুয়েজ না ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে, কিন্তু এরা কিন্তু বলে নাই যে এটাতে তৈরি করা যায় না এবং উইথ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। বাট ইফ ইউ নো, এখানে বলতে ইফ ইউ নো PHP very well and would like to use some advanced PHP feature in your client side application, you can also use PHP JTK which is a program. বাট এটা আপনি JTK ইউজ করে আপনি কিন্তু তৈরি করতে পারবেন, মানে তৈরি করা যাবে না ব্যাপারটা একদমই কিন্তু সঠিক কথা না। তৈরি করা যাবে, যেমন এই দেখেন gtk.php.net এই সাইটে আসবেন, দেখবেন যে PHP দিয়ে একটা অ্যাপ্লিকেশন তৈরি করছে, সেটার একটা সিম্বল দেখাচ্ছে যে এইরকম একটা। তার মানে তারা বোঝাতে চাচ্ছে যে PHP তে অ্যাপ্লিকেশন বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, বাট তারা কিন্তু স্বীকার করছে যে এটা বেস্ট ল্যাঙ্গুয়েজ না ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে। আপনি যদি ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, এখান থেকে ডকুমেন্টেশনে আসবেন, ডকুমেন্টেশনে ডকুমেন্টেশনটাকে ডাউনলোড করতে পারেন, অথবা অনলাইনে পড়ে পড়ে কিভাবে কাজ করা যায় সেটা আপনি এখান থেকে এই যে টিউটোরিয়াল দেখে দেখে আপনি এসব আপনি শিখতে পারেন। ঠিক আছে, এই যে এখান থেকে আপনি নিজে শিখে শিখে আপনি ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, বাট করা যাবে না এটা ভুল ধারণা। ঠিক আছে, তো যদি কেউ এরকম বলে তখন আপনি কথা বলতে পারবেন। আমি এই জন্য ব্যাপারটা আপনাদেরকে ভিডিও থেকে দেখালাম। এখন কথা হচ্ছে যে PHP তৈরি করছে কে, সেটা তার চেহারা দেখা দরকার। PHP তৈরি করছে হচ্ছে রাসমুস লারডফ, এই যে এই ব্যক্তিটা, তিনি আসলে আগে কাজ করতো সি প্রোগ্রামিং। বুঝতে পেরেছেন? এই জন্য দেখবেন যে সি প্রোগ্রামিং এর সাথে অনেকাংশেই মিল আছে হচ্ছে আপনার PHP। সি প্রোগ্রামিং এর সাথে অনেকাংশেই মিল আছে PHP তে। উনি আসলে মূলত সি প্রোগ্রামিং এর ডেভেলপার ছিল, ওখানে সি প্রোগ্রামিং নিয়ে কাজ করতেন।
এই সময় ফোন আসে কেন? তো উনি আসলে উনি আসলে কাজ করতো কি সি প্রোগ্রামিং নিয়ে, ঠিক আছে? সি প্রোগ্রামিং নিয়ে কাজ করতো 1990 এর দশকে। তিনি আসলে কাজ করতে গিয়ে বিভিন্ন প্রবলেমে পড়তেছিল, বুঝছেন? উনি কাজ করতে গিয়ে বিভিন্ন প্রবলেম পড়তেছিল আসলে। ওই সময় আসলে তার মাথার মধ্যে একটা জিনিস আসছিল, তিনি আসলে এই যে পিএইচপিটা তৈরি করে, সে পিএইচপিটা তৈরি করার পিছনে যেটা রিজন ছিল যে সে আসলে একটা সিভি তৈরি করে। বাট সিভিটা তৈরি করতে গিয়ে সে দেখলো কিছু সিভির মধ্যে কিছু ইনফরমেশন দিল। এই জন্য প্রথমে নাম ছিল হচ্ছে পার্সোনাল হোম পেজ। পার্সোনাল হোম পেজটাকে সিভি বলতেছি আমরা, রিজুমি যেটা। তো সেই জায়গাতে সে কিছু ইনফরমেশন দিল, দেওয়ার পর সেটা হয়তো লাইভ করলো। লাইভ করার পরে সে এখন দেখতেছে যে এই ইনফরমেশন গুলো আমি চেঞ্জ করতে পারতেছি না। এই ইনফরমেশন গুলা সে চেঞ্জ করতে পারতেছে না। চেঞ্জ করার জন্য তাকে কোডের ভিতরে গিয়ে চেঞ্জ করতে হচ্ছে। সে এখন চিন্তা করতেছে এটাকে ডাইনামিক্যালি কিভাবে চেঞ্জ করা যায়। এই ওয়েবের যে আমার রিজুমিটা আছে, পার্সোনাল হোম পেজটা আছে, এটাকে ডাইনামিক্যালি আমি কিভাবে চেঞ্জ করতে পারি, সেই চিন্তাধারা থেকে আসলে এই পিএইচপি আবির্ভাব ঘটছে। এটা কিন্তু 1994 এর দিকে আর প্রথম নাম ছিল হচ্ছে পার্সোনাল হোম পেজ, বুঝতে পেরেছেন? যাই হোক, এর রেগুলেশনটা ঘটে হচ্ছে 2000 সাল থেকে, যখনই আসলে এই পিএইচপি 4 ভার্সনটা আসে। এটারও কিন্তু ভার্সন আছে, পিএইচপি 1 2 3 4। এখন সম্ভবত কত আছে? পিএইচপি 4 আছে না? লেটেস্ট ভার্সন কত? পিএইচপি 4। তো আপনার 7 8 আছে। ও সরি, পিএইচপি 7 না 8 আছে এখন সম্ভবত। 8 চলতেছে। যখন পিএইচপি ভার্সন 4 ছিল তখনই আসলে রেগুলেশনটা শুরু হয় পিএইচপিটারে। তখন থেকে মানুষের আগ্রহটা বেড়ে যায়, তখন এটা অনেক কাজে আসলে আসতেছিল, এই জন্য এটা বেড়ে যায়। আমরা আসলে আমাদের আমরা হিস্ট্রি মনে হয় আর খুব বেশি না বলে আমরা একটা কাজ করি, সেটা তো আমরা প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে, কারণ আমাদের সময় খুব বেশি পাবো না। এত কিছু বলে মনে হয় হবে না। আপনারা চাইলে একটু হিস্ট্রি একটু বিস্তারিত জেনে নিতে পারেন। আমি যতটুকু বললাম মোটামুটি এটাতে একটু বেসিক একটা আইডিয়া রাখেন। আমরা একটু ভিতরে ঢুকতে যাচ্ছি এখন। এখন এই পিএইচপি নিয়ে কাজ করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে, যখন আপনি এইচটিএমএল এ কাজ করেছেন, এইচটিএমএল এর মানেগুলা কে বুঝতো? মানে এইচটিএমএল এর সার্ভারের নাম কি? ব্রাউজার। সকল ব্রাউজারই হচ্ছে এইচটিএমএল এর সার্ভার, তাই না? এখন এই যে আমরা পিএইচপি নিয়ে কাজ করব, পিএইচপি এর কোডগুলোর মানে কিন্তু কাউকে না কাউকে বুঝতে হবে। তাহলে পিএইচপি এর সার্ভারের নামটা আমাদের জানতে হবে। তার মানে পিএইচপি নিয়ে কাজ করার জন্য সার্ভার দরকার। এখন যদি পিএইচপি এর সার্ভারও ব্রাউজার হয় তাহলে তো সমস্যা নাই, কিন্তু পিএইচপি সার্ভার কিন্তু ব্রাউজার না। বোঝেন নাই না? সমস্যা নাই। পিএইচপি বুঝতে সার্ভার পারছি। কিন্তু ব্রাউজার না। পিএইচপি সার্ভার অনেকগুলো সার্ভার আছে, যেমন আইআইএস, তারপর হচ্ছে AOL নামে এরকম একটা আছে, তারপরে আপনার হচ্ছে অ্যাপাচি, যেটা আমরা মূলত ইউজ করব সেটা হচ্ছে অ্যাপাচি। সবচেয়ে পপুলার একটা হচ্ছে সার্ভারের নাম হচ্ছে অ্যাপাচি। অ্যাপাচি ছাড়াও অনেকগুলো পিএইচপি সার্ভার আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন, বাট সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সার্ভার হচ্ছে অ্যাপাচি। তার মানে পিএইচপি কোডগুলো রান করার জন্য আপনাকে অবশ্যই কি থাকতে হবে? অ্যাপাচিটা থাকতে হবে। বুঝতে পারেন না? বুঝতে পারছি ভাই। অ্যাপাচি কেন জনপ্রিয় ভাই? অ্যাপাচি কেন জনপ্রিয়? আমরা যে এই কোড এডিটরটা ইউজ করতেছি, কোড এডিটরটা যেটা আমরা ইউজ করতেছি, ভিজুয়াল স্টুডিও কোড, তো এই কোড ছাড়া অন্য কোডও তো আছে। এটা আপনি কেন ইউজ করতেছেন? এর তো অনেক কারণ আছে। এটা অনেক ফ্রেন্ডলি, ছোট মোটো ইত্যাদি অনেক কাহিনী আছে না? তেমনি এরকম অনেক রিজন আছে যেটা অন্যান্য গুলোর থেকে এটা সুযোগ সুবিধা বেশি দেয়। এই জন্য সবাই এটা ইউজ করে। আর সবাই ইউজ করে দেখেই যেহেতু সিনিয়ররা ইউজ করে, আমরাও সেটাই ফলো করি। এভাবে করে এর পপুলারিটি চলে আসছে। অবশ্যই কিছু রিজন আছে, আমি হয়তো ভিতরের বিষয়গুলো জানি না, তবে মূলত জনপ্রিয় হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপাচিটা। এটাই সবচেয়ে সবাই যেটা ইউজ করে পিএইচপি এর ক্ষেত্রে। বাট এমন না এটা কি আপনাকে ফ্রি কেউ না জিজ্ঞেস ফ্রি? করে যে পিএইচপি কি সার্ভার নাম কি, তখন যেন আপনি বলেন না শুধু একটাই আছে অ্যাপাচি। কারণ এটা কিন্তু সবাই নাও জানতে পারে। তারা হয়তো অনেকেই জানে যে হ্যাঁ পিএইচপি সার্ভার অ্যাপাচি, কিন্তু পিএইচপি সার্ভার অ্যাপাচি ছাড়া যে আরো অনেক সার্ভার আছে সেটা হয়তো তারা জানে না। বাট আপনি সেটা জেনে রাখেন যে পিএইচপি শুধু একটাই সার্ভার না, অনেক সার্ভার আছে। তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে অ্যাপাচি হোন্ডা, মানে অ্যাপাচি হোন্ডা কথা মনে রাখেন।
ঠিক আছে? যাই হোক, তো এই অ্যাপাসিটাকে আপনি কিভাবে কি করতে পারেন? এই অ্যাপাসিটাকে চাইলে আপনি ইন্ডিভিজুয়ালি অ্যাপাসি সার্ভারটাকে ইন্ডিভিজুয়ালি আপনি ইনস্টল করতে পারেন আপনার লোকাল পিসিতে। অ্যাপাসিটাকে আপনি ইন্ডিভিজুয়ালি আপনার পিসিতে ইনস্টল করতে পারেন। বাট আমরা এমন একটা সফটওয়্যার ইনস্টল করব যে সফটওয়্যারটার মধ্যে 4 থেকে 5টা জিনিসের সার্ভার আছে। আমরা এমন একটা সফটওয়্যার ইনস্টল করব যেই সফটওয়্যারের ভিতরে 4 থেকে 5টা জিনিসের সার্ভার আমরা পাবো। তাহলে আমাদের আলাদা করে নতুন করে শুধু একটার জন্য অ্যাপাসি ইনস্টল করা প্রয়োজন হবে না। তো আমরা যেই সফটওয়্যারটার নাম বলতেছি সেটার নাম হচ্ছে, আপনি যদি গুগল করেন এই জায়গাতে জ্যাম, XAMP, জ্যাম ডাউনলোড বা জ্যাম থেকে যদি আপনি সার্চ দেন দেখবেন যে এই যে জ্যাম্পের সাইট পাবেন apacifriends.org। এখন এখানে কনফিউশনের বিষয় হচ্ছে, আপনি যখনই অনেককে জিজ্ঞেস করবেন, বলবেন যে পিএইচপি সার্ভার জন্য আপনি কোন সার্ভার ইউজ করেন, তখন তারা ডিরেক্টলি বলবে যে জ্যাম্প ইউজ করে। জ্যাম্প কিন্তু কোনো প্রকার সার্ভার না, এটা কি একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করার পর আপনার উইন্ডোজের ভার্সন অনুযায়ী, এবং এখানে দেখেন পিএইচপি ভার্সন কত, পিএইচপি 7.3, পিএইচপি 7.4.2, পিএইচপি 8, আপনি কোনটা ইনস্টল করবেন। সব এখন মানে সবচেয়ে লেটেস্ট হচ্ছে এটা হচ্ছে 8.0.1, এটা মনে সম্ভবত না, এটা লেটেস্ট ভার্সন। এবং দেখেন এটা উইন্ডোজের ক্ষেত্রে, আপনি এখানে কি আছে লিনাক্স এর ক্ষেত্রে কোনটা ইউজ করবেন, ওএস এর ক্ষেত্রে কোনটা করবেন, মানে সবগুলো আসলে বলে দেওয়া আছে। আপনি আপনার কম্পিউটারের কনফিগারেশন কোনটা সেইভাবে আপনি ডাউনলোড করবেন। এখানে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোডটা হতে থাকবে। বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পেরেছি। এই যে ডাউনলোডটা হচ্ছে, এখন এটা যখন আপনি ডাউনলোড করবেন, এটা ডাউনলোড কি ডাউনলোড করতেছেন, নাকি সার্ভার ডাউনলোড করতেছেন, না এটা একটা সফটওয়্যার ডাউনলোড করতেছেন? ভাই সফটওয়্যার। তাহলে আজকে থেকে মানে মাথার মধ্যে গেঁথে রাখবেন যে জ্যাম কি, জ্যাম হচ্ছে সার্ভার না, এটা একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মধ্যে কতগুলো সার্ভার থাকে। বুঝতে পেরেছেন? সার্ভার হচ্ছে অ্যাপাসি। সার্ভার হচ্ছে অ্যাপাসি, রাইট। পিএইচপি সার্ভারের নাম হচ্ছে অ্যাপাসি। আবার এমন না যে পিএইচপি এর একটাই সার্ভার আছে সেটা নাম অ্যাপাসি, পিএইচপি আরো অনেক সার্ভার আছে, তার মধ্যে পপুলারটা হচ্ছে অ্যাপাসি। আচ্ছা, যাই হোক, এই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করার পর নেক্সট 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 চাপ দিয়ে যদি আপনি যান, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। এখন আপনি যদি নেক্সট 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 চাপ দিয়ে ইনস্টল করেন, তাহলে যেটা হবে, সমস্যা হবে, এটা আপনার সি ড্রাইভে ইনস্টল হবে। এটা ডিফল্ট ভাবে কোথায় ইনস্টল হবে? আপনার সি ড্রাইভে, আপনার কম্পিউটারের সি ড্রাইভে ইনস্টল হবে। যেমন আমারটাতে দেখবেন এটা সি ড্রাইভ, এই সি ড্রাইভের ভিতরে এখানে যে জ্যাম্প নামে এইরকম একটা ফোল্ডার তৈরি হবে, জ্যাম্প নামে একটা এরকম ফোল্ডার তৈরি হবে, যেটা আপনি ইনস্টল করলেন সেটা এখানে তৈরি হবে। এই জ্যাম্প ইনস্টল তৈরি হবে কোথায়? হয়েছে সি ড্রাইভের ভিতরে। যদি আপনি চোখ বন্ধ করে শুধু নেক্সট 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 চাপ দেন, তাহলে আপনার এই জায়গায় এই সি ড্রাইভ ইনস্টল হবে। এখন আপনি তো যেহেতু এখানে ইনস্টল করলেন সি ড্রাইভে, তাহলে আপনাকে সকল কাজ এই ড্রাইভেই করতে হবে পিএইচপি তে কাজ করতে গেলে। কারণ এই ড্রাইভের মধ্যে আপনি কি করতেছেন, এই সফটওয়্যারটা ইনস্টল করতেছেন, আর এই সফটওয়্যারটা ইনস্টল করা মানে এই সফটওয়্যারটার মধ্যে সার্ভার আছে, তার মানে আপনি সার্ভার ভিতরে কাজ করবেন। তাহলে এই লোকাল ড্রাইভে যদি আপনি করেন, তাহলে একটা প্রবলেমও আছে। প্রবলেমটা কি? আপনার কম্পিউটার যদি কখনো ক্র্যাশ করে বা নষ্ট হয় বা যা কিছুই হয়, সর্বপ্রথম কোন ড্রাইভটা অ্যাটাক হয়? সি ড্রাইভ। তাহলে আপনি যেহেতু কাজ করবেন প্রফেশনালি, আপনি মনে করেন সি ড্রাইভের মধ্যে জ্যাম্প ইনস্টল করছেন, তো সকল প্রজেক্ট গুলো সি ড্রাইভের মধ্যেই রাখছেন। এখন আপনার কম্পিউটার নষ্ট হলো, সি ড্রাইভ শেষ, আপনার প্রজেক্ট শেষ। আমি কি বোঝাতে চাচ্ছি সেটা কি বুঝতে পারতেছেন? জি ভাই। তাহলে আপনার উচিত হবে যখন আপনি ইনস্টল করবেন, তখন ওই জায়গাতে আপনার লোকেশন বলে দেওয়া যায় যে আপনি কোন ড্রাইভে ইনস্টল করবেন। যদি চোখ কান খোলা রাখেন, আমার এটা সময় লাগবে তাহলে হয়তো দেখাইতে পারতাম, আমি অলরেডি ইনস্টল করা আছে। ওখানে আপনি একটা কোন কোন ডিরেক্টরিতে আপনি সিতে, ডিতে বা ইতে কোনটাতে ইনস্টল করবেন সেটা আপনি বলে দিতে পারেন। বাট আমার মনে হয় না যে আপনাদের এখনই এটা চিন্তা করা দরকার। আপনারা এই সি ড্রাইভে ইনস্টল করেন, যখন একটু বুঝবেন তারপরে আপনি অন্য ড্রাইভে ইনস্টল করেন। আপনি চাইলে আপনার কম্পিউটারে 100টা জ্যাম এরকম ইনস্টল করতে পারেন। প্রত্যেকটা ড্রাইভারে আলাদা আলাদা করে জ্যাম ইনস্টল করবেন। প্রত্যেকটা ড্রাইভারে কি করবেন?
আলাদা আলাদা করে জ্যাম ইনস্টল করবেন, তাহলে প্রত্যেকটা ড্রাইভার কি আপনি সার্ভারে কনভার্ট করতে পারবেন। বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, জি ভাই তাহলে আমাদের বুঝতে পারছি। জ্যাম ইনস্টল করা শেষ। জ্যাম আমার এখানে মনে করেন যে জ্যাম ওই নেক্সট চাপ দিয়ে ইনস্টল হলো কোথায়? আমার সি ড্রাইভে। আমি সি ড্রাইভের মধ্যে ঢুকলাম, এই জ্যাম্পের ভিতর ঢুকলাম। জ্যাম্পের ভিতর আমার ঢোকার একটা পরে কথা দেখবেন, হ্যাঁ বলেন। এই যে পিএসপি ফাইল যেগুলো, এগুলো কি আমরা ওই ইয়েতে গিটে রাখতে পারবো না? রাখলে কাজ হবে না? সব জায়গাতে রাখতে পারবেন, সব জায়গাতে রাখতে পারবেন। গিটে মানে রাখতে, ওখানে রাখলেও কি রান হবে? বাট ওখানে তো রান করতে পারবেন না, ওখান থেকে তো লাইভ হবে না, রান করতে পারবেন না। ঠিক আছে, কারণ ওখানে তো আপনার জ্যাম্প জ্যাম্পের কোনো নিজস্ব ভাইয়া জ্যাম্পের কোনো নিজস্ব ওখানে ব্যাকআপ সিস্টেম নেই? না জ্যাম্পে ব্যাকআপ তার মানে কি ওখানে কি মানে সার্ভার পিএসপি সার্ভার নেই ওখানে না গিটে? না, ওখানে আপনি কাজ করবেন না। আচ্ছা দেখেন একটা জিনিস দেখেন, আমরা ঢুকলাম কোথায়? সি ড্রাইভের ভিতরে না? সি ড্রাইভের ভিতরে, সি ড্রাইভে ঢোকার পরে কোথায় ঢুকলাম? এই জ্যাম যেটা আমরা ইনস্টল করলাম সেটা ঢুকলাম। এটার মধ্যে আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন, অনেকগুলো ফাইল ফোল্ডার আছে। এর মধ্যে নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর দেখবেন যেখানে জ্যাম কন্ট্রোল ডট ইএক্সজি, মানে জ্যাম যেটা একটা সফটওয়্যার, সেই সফটওয়্যার একটা কন্ট্রোল প্যানেল দিছে। যে একটা সফটওয়্যার, সেই সফটওয়্যারটাকে একটা কন্ট্রোল দেওয়া হয়েছে, সেটাতে আপনি যদি ডাবল ক্লিক করেন, এটাতে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন যে একটা প্যানেল ওপেন হবে। যেটা স্লো হয়ে গেছে। ভাই এখানে সব 64 বিটের ইয়ে দেওয়া আছে, 32 বিটের পাওয়া যাবে না ভাইয়া নতুন? হ্যাঁ 32 বিট কম্পিউটার কনফিগারেশনের জন্য কি পাওয়া যাবে না? 164 বিট দেওয়া আছে 64 বিট PSP সবগুলো দেওয়া আছে? এগুলা সবগুলো সবগুলাই। বিট 32 বিট মনে হয় নাই, থাকার তো কথা, থাকার কথা, একটু অন্যভাবে সার্চ করে দিতে হবে, অন্য সাইট। এই যে নিচে মোর ডাউনলোড গেলে পাওয়া যাবে আরো। হ্যাঁ মোড ডাউনলোডে দিতে হবে, রাইট। এই যে মোড ডাউনলোডে ক্লিক করে এখানে পাবেন, পাওয়ার কথা, সব কনফিগারেশনই আছে, পাবেন। হয়তো দেখবেন ওখানে 86 না কত থাকে। দেখেন আচ্ছা এই ভাই ও নামটা কি ভাইয়া? একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যখনই আপনি কন্ট্রোল প্যানেলটাকে ওপেন করলেন, এখানে এটা কন্ট্রোল প্যানেল দিচ্ছে। এটা কি এটা বলুন তো? ওই যে সফটওয়্যারটা আপনি ইনস্টল করলেন জ্যাম, সেই জ্যাম্পের একটা কন্ট্রোল প্যানেল তারা দিচ্ছে এখানে। আপনি দেখেন তো এখানে অ্যাপাসি নামে কিছু দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। প্রথমটা হ্যাঁ, হলো দেখা যাচ্ছে। মানে এই হ্যাঁ জি ভাই, প্রথমটাকে যদি আপনি স্টার্ট করেন তাহলে আপনার পিএসপি সার্ভারটা ওপেন হবে, মানে রান হবে, স্টার্ট করবে। মানে অ্যাপাসি মেশিনটা কি করবে? স্টার্ট করবে। এখানে দেখেন একটা মাইএসকিউএল নামে একটা আছে। আমরা যখন ডাটাবেজ নিয়ে কাজ করব তখন এই মাইএসকিউএল সার্ভারটা দরকার। তো এই জন্য এই মাইএসকিউএল সার্ভারটা আমাদের স্টার্ট করা প্রয়োজন হবে। এই জন্যই আসলে মূলত আমরা এই জ্যামটা ইনস্টল করি, কারণ আমরা একটার মধ্যে একাধিক সুযোগ সুবিধা পাচ্ছি। তার মানে অ্যাপাসিটা কিসের সার্ভার? PHP আর মাইএসকিউএলটা হচ্ছে ডাটাবেজের সার্ভার। ডাটাবেজ। মাইএসকিউএলটা কি? ডাটাবেজের সার্ভার। ফাইল জিলা হচ্ছে লাইভে যখন আমরা কাজ করি তখন ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রে ফাইল জিলা ইউজ করা হয়। বোঝার দরকার নাই, বাট জাস্ট একটু বোঝার জন্য বলছি, এখানে পাঁচটা কিন্তু সার্ভার আছে। বুঝতে পেরেছেন? এই মার্কিউটা যেটা আছে সেটা হচ্ছে মেইন সার্ভার, কনক্যাটটা হচ্ছে সি শার্পের জন্য সার্ভার। মেইন কথা হচ্ছে এখানে পাঁচটা জিনিস আছে, পাঁচটা জিনিসের জন্য পাঁচটা সার্ভার। আমাদের মূলত দরকার হবে যে অ্যাপাসিটা আর মাইএসকিউএলটা। বুঝতে পেরেছেন? ফাইল দিলে সম্পর্কে একটু বলবেন? ফাইল দিলা হচ্ছে যখন আপনি সার্ভারে ফাইল উঠাবেন, সার্ভারে আপনি যখন এই প্রজেক্টগুলো করেন, এই প্রজেক্টগুলো করার পরে যখন আপনি সার্ভারে ফাইলটা উঠান তখন আসলে ফাইল জিলা নিয়ে কাজ করতে হবে। ফাইল জিলা নামে একটা ওইরকম সফটওয়্যার আছে যেটাতে ফাইলগুলো ট্রান্সফার করা হয় সার্ভারে, এরকম একটা বিষয় ফাইল জিলা। জি ভাই বুঝতে পারছি। যাই হোক, আমাদের দরকার হচ্ছে এই অ্যাপাসিটা আর মাইএসকিউএলটা, আমাদের দরকার অ্যাপাসিটা আর মাইএসকিউএলটা দরকার। এখন কি আমাদের কি মাইএসকিউএল দরকার আছে? আমাদের এখন শুধু পিএইচপি নিয়ে কাজ করব। তাহলে আমরা কি করব? এখানে পিএইচপিটা এই অ্যাপাসিটা স্টার্ট করবে। যখন আমি এখানে স্টার্ট করব তখনই দেখেন এখানে কিছু পোর্ট শো করবে, পোর্ট।
এই জায়গাতেও পোর্ট শো করবে এবং সেটা স্টার্ট হবে। এই পোর্ট গুলাকে কনফিগারেশন করা যায়, এই জায়গাতে কনফিগ লেখা আছে না, এই কনফিগ থেকে আপনি এটাকেও বিভিন্ন আবার কনফিগারেশন করতে পারবেন, বাট আপাতত বোঝার দরকার নেই। আপাতত কি দরকার নাই, বোঝার দরকার নাই। আমি যখন স্টার্ট করলাম দেখবেন যে 80443 এই রকমের পোর্ট শো করলো, এটা হচ্ছে অ্যাপাচি ডিফল্ট পোর্ট। এখন এই পোর্ট গুলো চেঞ্জ করা যায়, কনফিগারেশন থেকে বিভিন্ন চেঞ্জ করা যায়। আমি এখন হিসেবে যাচ্ছি না, আমাদের এত সময় নাই, বাট এটা আমাদের স্টার্ট হয়ে গেল, অ্যাপাচিটা স্টার্ট হয়ে গেছে, অ্যাপাচিটা স্টার্ট হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন এটাকে আপনি এখান থেকে ক্লোজ করে দিবেন, এখান থেকে আপনি ক্লোজ করে দিবেন, তাহলে আপনার অ্যাপাচিটা মানে বন্ধ হয়ে যাবে, তাহলে ভুল ধারণা। এখান থেকে যদি আপনি ক্লোজ করতে চান, মানে অ্যাপাচিটাকে যদি আপনি স্টপ করে দেন, তাহলে তো স্টপ হয়ে গেল, সার্ভারটা বন্ধ। তখন কি সার্ভারটা বন্ধ, বাট স্টার্ট করলেন সার্ভারটা ওপেন। বাট মনে করতেছেন আপনি এখান থেকে ক্লোজ করে দিবেন, এখান থেকে ক্লোজ করে দিলে সার্ভারটা বন্ধ হবে না, সার্ভারটা কি হবে না, বন্ধ হবে না। আপনাকে এখান থেকে কুইট যদি করেন, কুইট করলে এটা একমাত্র চলে যাবে, বন্ধ হয়ে যাবে। এখান থেকে যদি আপনি কুইট করেন তাহলে বন্ধ হয়ে যাবে। যাই হোক, আমাদের সার্ভারটা ওপেন হলো, এটাকে আমি ক্লোজ করে দিই বা মিনিমাইজ করে দিই, যেভাবে করে রেখে দিলাম। ঠিক আছে, এটা আমি রেখে দিলাম। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা পিএইচপি নিয়ে কিভাবে কাজ করব। আমাদের পিএইচপি তে তৈরি করতে হবে, ফাইল তৈরি করতে হবে, পিএইচপি টা ফাইল রান করতে হবে। রান করাটা আসলে মেইন একটা চ্যালেঞ্জ, ওই জায়গায় কিভাবে আমরা রান করব। তো আমরা নরমালি কাজ করি কোথায়, এই যে নোট মানে কোড এডিটরটাতে আমরা সেটাকে ওপেন করি, ভিএস কোড। আচ্ছা, ভিএস কোড ওপেন করার আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমার এই ডেস্কটপে মনে করেন যে আমি একটা ফাইল তৈরি করলাম, ফাইল তৈরি করে আমি লিখলাম হচ্ছে ইন্ডেক্স ডট, নাম দিলাম হচ্ছে পিএইচপি, ইন্ডেক্স ডট পিএইচপি। আচ্ছা, এখানে নাম না দিয়ে এখানে নাম দিলাম না, একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের ভিএস কোডের মধ্যে ওপেন করি, আমরা রেগুলার যেখানে কাজ করি সেই কাজটা কোথা থেকে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? না ভাইয়া। না ভাইয়া। আগ্রহ 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 বাড়ছে। আমি একটু বেশি কথা বলতেছি কিনা এই জন্য বলতেছি যে এত কথা বলে আমার ভাই। না ভাই, আপনি আপনি এরকম মনে করেন না, আমরা অনেক এনজয় করতেছি। আমাদের ভালোই লাগতেছে, নতুন কিছু শিখতেছি তো। আচ্ছা, আপনাদের আগ্রহ করলে আমাদের মধ্যে, আমার ভিতরে এনার্জিটা বাড়বে। যাই হোক, আমরা এই যে ওপেন ফোল্ডার থেকে আমরা যেখানে কাজ করি রেগুলার, সেই জায়গাটাতে আমরা প্রজেক্ট এখানে নিয়ে আসি, সেই জায়গা থেকে আমরা প্রজেক্টটা নিয়ে আসি। আমরা কাজ করতে এসএফ ফোল্ডার মধ্যে ব্যাচ 3 ভিতরে না, ব্যাচ 3 ভিতরে একটা ফোল্ডার তৈরি করতে পারি। ফোল্ডারটার নাম দিলাম হচ্ছে পিএইচপি ক্লাস। এখন এই ফোল্ডারটা আমরা এখানে ধরলাম, ধরার পরে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট ফোল্ডার করলাম। সিলেক্ট ফোল্ডার করার পরে আমরা এখানে একটা ফাইল তৈরি করব। আমরা এখন আর এইচটিএমএল ফাইল তৈরি করব না, আমরা এখন পিএইচপি একটা ফাইল তৈরি করব, নাম দিলাম হচ্ছে index.php। ঠিক আছে, index.php লিখলাম, এটা একটা পিএইচপি ফাইল তৈরি হলো। পিএইচপি ফাইল তৈরি হলো যখন, আপনি এখানে পিএইচপি লেখার জন্য আপনার পিএইচপি এর একটা ব্লগ লিখতে হবে। পিএইচপি এর একটা ব্লগ হচ্ছে লেস দেন গ্রেটার দেন সাইন, এর ভিতরে দুটো হোয়াট সাইন, ঠিক আছে, এর ভিতরে আপনাকে লিখতে হবে পিএইচপি। লেখার পরে আপনাকে এইরকম করতে হবে, এটা হচ্ছে পিএইচপি এর ব্লগ। দেখেন, পিএইচপি লেখার জন্য পিএইচপি এর ব্লগ লিখতে হবে, এটার ভিতরে আপনাকে পিএইচপি এর কোডগুলো লিখতে হবে। এই যে ব্লগটা লিখলাম, এটা হচ্ছে পিএইচপি কোড লেখার জন্য পিএইচপি এর ব্লগ। যেমনটা যখন আমরা জাভাস্ক্রিপ্ট লিখতাম তখন আমরা কি করতাম, স্ক্রিপ্টে ট্যাগ দিতাম। এখন যখন সিএসএস দেখলাম স্টাইল ট্যাগ। কিন্তু আমি জানি আপনার মনের মধ্যে এখন একটা কোশ্চেন খুব খুব ধাক্কা দিচ্ছে যে আমরা যখন এইচটিএমএল এর ভিতরে যখন আমরা সিএসএস লিখতাম তখন আমরা স্ক্রিপ্ট ট্যাগ দিতাম, বাট যখন আমরা আলাদা সিএসএস ফাইলই তৈরি করতাম তখন তার স্ক্রিপ্ট ট্যাগ দিতাম না, দিতাম না ভাইয়া।
তাহলে এখানে যেহেতু আমরা আলাদা পিএসপি ফাইলে তৈরি করতেছি, তাহলে আমাদেরকে এরকম ব্লক দিতে হবে কেন? তাই না? এটা তো একটা কোশ্চেন। না, এই কোশ্চেন আপনাদের মধ্যে আসেই না। এই কোশ্চেনটা আসা উচিত ছিল। যেহেতু আমরা না ভাইয়া, ফাইলে তৈরি করতেছি, তাহলে আমাদের না না ভাই, ভাবছি আপনি সামনে দেখান। হ্যাঁ, তো দেখেন, আপনি যদি মনে করেন যে এই ফাইলের মধ্যে আপনি শুধু পিএসপি কোডই লিখবেন, শুধু পিএসপির কোডই লিখবেন, এই স্টেপে কোনো কোড লিখবেন না, তাহলে আপনি এই লাইনটা, এই লাস্টের এই ক্লোজিংটা আপনাকে দিতে হবে না। এই লাস্টের ক্লোজিংটা আপনাকে দিতে হবে না, বাট উপরে এতটুকু পর্যন্ত আপনাকে দিতেই হবে, এতটুকু পর্যন্ত আপনাকে দিতেই হবে। বাট লাস্টে এটা দেওয়ার প্রয়োজন নাই। যদি আপনি এটার মধ্যে শুধু মানে এই ফাইলের মধ্যে শুধু আপনি পিএসপির কোডই লিখেন, আবার যদি এমন হয় যে আপনি এখানে পিএসপি কোড লিখলেন, বাট এই যে এই ব্লকের নিচে আপনি এই HTML কোড লিখবেন, এই ব্লকের নিচে আপনি এই HTML কোড লিখবেন, তখন আপনাকে এটা শুরু করতে হলে শেষও করতে হবে। আর যদি মনে করেন যে না, আমি এই ফাইলের মধ্যে এই index.html এই ফাইলের মধ্যে আমি কি করব না, কোন প্রকার HTML জাভাস্ক্রিপ্ট অন্য কোনো কোড লিখবো না, কি ব্যাপার আমারটা কোড হচ্ছে না কেন, তখন আপনার কি করতে হবে, এই ব্লকটা আপনাকে দিতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। পিএইচপি তে কোনো কিছু ডিসপ্লে করার জন্য, কোনো কিছু আউটপুট দেখানোর জন্য দুইটা পদ্ধতি আছে। এক নাম্বার হচ্ছে প্রিন্ট, PRI। কি ব্যাপার, আমার কিছু হচ্ছে নাকি এখানে? আমি তো কিছুই বুঝতেছি না। ভাই আপনার কিবোর্ডটা তো মেবি সমস্যা। হ্যাঁ, কিবোর্ডের সমস্যা কোথায় হলো এটা? সব তো ঠিকই মনে হচ্ছে। ভাইয়া তো মাত্র লিখলো, হ্যাঁ, বললাম মাত্রই তো লিখলেন ভাইয়া, এখন প্রবলেম হয়েছে। হ্যাঁ, আমারও ভাই বিএস কোড প্রবলেম করতেছে, আজকে প্রচুর প্রবলেম করছে, জাভাস্ক্রিপ্ট লিখতে পারি না। এই যে মনে করলাম আমরা প্রিন্ট লিখলাম, প্রিন্ট, এই প্রিন্টের মধ্যে যদি আপনি কোনো কিছু লিখেন সেটা আপনাকে ডিসপ্লে করবে, বুঝতে পেরেছেন? প্রিন্ট লিখলেন, প্রিন্টের মধ্যে আপনি কোনো কিছু লিখবেন সেটা আপনাকে ডিসপ্লে করে দেখাবে। প্রিন্ট লিখছেন, এখানে আপনি কোনো কিছু লিখবেন, এটার মধ্যে সেটা আপনাকে ডিসপ্লে করে দেখাবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইকো, ECO, ইকো। ইকোর ভিতরে আপনি কোনো কিছু লিখবেন, সেটা ডিসপ্লে করে দেবে। এই দুইটা পদ্ধতি আছে আপনার কোনো কিছু প্রিন্ট করার জন্য। যারা যারা হচ্ছে ওই যে যারা সি নিয়ে কাজ করছেন, দেখবেন সিতে হচ্ছে প্রিন্টটা আছে, প্রিন্ট। আমরা তো বলছিলাম যে এটা কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা কোথা থেকে আসছে, সি ল্যাঙ্গুয়েজ থেকে। সো অনেক কিছুই হয়তো মিল পাবেন সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। কি কিছু তো আমি তো বুঝতেছি না, কাহিনী কি বলেন তো? ভাই এগুলো ক্লোজ করে আবার রান করুন। যাই হোক, মেইন কথা একটা জিনিস বল, এখানে এটাই থাকুক, সমস্যা নাই, এটাই থাকুক। এখন এটা কিসের ফাইল বলেন তো? পিএসপি ফাইল। বাট আমি এখান থেকে যদি রান করি, রান হবে? এখান থেকে আমি রান করলাম, রান হবে? না না ভাইয়া। রান কেন হবে না? কারণ পিএসপি এর কোড কোনগুলো, এটা এসব যে পিএসপি এর ব্লক, এই যে প্রিন্ট ইকো এসব লিখছে, এটা পিএসপি এর জিনিস। তো এই পিএসপি এর এই জিনিসগুলো মানে কে বোঝে? সার্ভার। সার্ভার। কোন সার্ভার বোঝে? অ্যাপাচি। অ্যাপাচি সার্ভার বোঝে। কিন্তু আমরা যে ফাইলটা এখন রান করছি, সেই ফাইলটা আছে কোথায়? এটা তো অন্য একটা ড্রাইভে আছে, এটা অন্য এই ড্রাইভে আছে, এই ফোল্ডার এখান থেকে আছে, তাই না? এখান থেকে তো সে বুঝবে না, এখান থেকে রান করে সে বুঝবে, এটা তো সার্ভারের মধ্যে নাই। তাহলে আপনাকে পিএসপি নিয়ে যদি আপনি কাজ করতে চান, পিএসপি হিসাবে যদি বুঝাইতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আমি এটা ক্লোজ করে দিই আবার। তাহলে আপনাকে সার্ভারের ভিতরে কাজ করতে হবে। সার্ভারের ভিতরে কাজ করার জন্য কোথায় যেতে হবে? দেখেন, আমরা যাব সেই আমাদের জ্যাম্পের ভিতরে। জ্যাম্পটা কোথায় ইনস্টল করছি? সি ড্রাইভের ভিতরে। সিতে ঢুকলাম, এরপর জ্যাম্পে ঢুকলাম। জ্যাম্পে ঢোকার পরে আমরা কিনে কাজ করব? জ্যাম্পের মধ্যে অনেকগুলো সার্ভার আছে, কাজ করব কোনটা নিয়ে? অ্যাপাচি নিয়ে। অ্যাপাচি। অ্যাপাচি। অ্যাপাচির রুট ফোল্ডার হচ্ছে htdocs। অ্যাপাচির রুট ফোল্ডার, অ্যাপাচি যে সার্ভারটা আছে সেই সার্ভারের রুট ফোল্ডার, সেই ফোল্ডারটার নাম হচ্ছে htdocs। তার মানে আপনি যদি কোনো কাজ করতে চান, তাহলে htdocs এর ভিতরে কাজ করতে হবে।
আপনি যদি কোনো কাজ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এই htdocs এর ভিতরে কাজ করতে হবে। যদি আপনি পিএইচপি সার্ভারটা পেতে চান তাহলে, বুঝাতে পারছি? জি ভাইয়া। জি ভাই। তাহলে আমাদের ফোল্ডার তৈরি করতে হবে এই জায়গাতে। আমাকে ফোল্ডার তৈরি করতে হবে এই জায়গাতে। আমি এখানে একটা ফাইল তৈরি করলাম, এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, দেখলাম BATCH ব্যাচ 3। এই ব্যাচ 3 ভিতরে আমি আরেকটা ফোল্ডার তৈরি করলাম, নাম দিলাম মনে করেন যে PHP ক্লাস, সাপোজ দিলাম হচ্ছে PHP। এখন এই ফোল্ডারটা আমরা কি করতে হবে, আমাদের কোড এডিটরে নিয়ে আসতে হবে। আমি আবার একটু VS কোডটা একটু ওপেন করে দিচ্ছি, এখনো সমস্যা করে কিনা। আমার হচ্ছে কিবোর্ডে কোনো সমস্যা হচ্ছে কিনা, কিবোর্ডটা একটু খুলে আবার লাগাই দিই। ওই কিবোর্ড শর্ট করলে এরকম হয়, আমারও এরকম। হ্যাঁ সেটাই মনে হচ্ছে। দেখেন আমরা যেটা আজকে কথা বলতেছি কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস। মানে আপনি বেসিকটা বুঝতে পারলে, যেমন আপনি জাভাস্ক্রিপ্ট এখন বেসিক বুঝছেন, তো অতটুকু দিয়ে তো আর কাজ হবে না, তাই না? আপনাকে অ্যাডভান্স জিনিস শিখতে হবে। তো সেটা কি শেখাটা আপনার জন্য কঠিন না, কিন্তু বেসিক জিনিসটা শেখাটা কিন্তু কঠিন। আপনি বেসিক যদি বুঝেন তাহলে আপনি নিজে নিজে স্টাডি করতে পারবেন, কিন্তু আপনি বেসিকটা যদি স্ট্রং না হয় তাহলে আপনি বুঝতে কষ্ট হবে। তো এই জায়গা থেকে ফাইল থেকে আমি কি করব, ওপেন ফোল্ডার, কোথায় ক্লিক করলাম, ফাইল, ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডারটা কোথায় আছে আমাদের, আমাদের আছে সি ড্রাইভের ভিতরে। আমাকে ঢুকতে হবে সি ড্রাইভের ভিতরে। এরপর কার ভিতরে ঢুকবো বলেন? জ্যাম। htdocs এই htdocs এখানে কোথায় পাবেন? সি ড্রাইভের ভিতরে। সি ড্রাইভের ভিতরে প্রথমে জ্যাম, জ্যাম 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 হচ্ছে সফটওয়্যার, সেই সফটওয়্যারের ভিতরে সবগুলো সার্ভার আছে। তো আপনি হ্যাঁ। এখন যেহেতু আমরা অ্যাপাচি নিয়ে কাজ করব, তো অ্যাপাচিটা হচ্ছে রুট ফোল্ডার নাম কি? অ্যাপাচি যদি এই কোশ্চেনে তো জিজ্ঞেস করতে পারে যে অ্যাপাচিটা আপনি বলতে অ্যাপাচি হচ্ছে PHP সার্ভার, তাহলে আপনি বলেন তো অ্যাপাচি রুট ফোল্ডার নাম কি? htdocs। htdocs এ ঢুকলাম। htdocs এ ঢোকার পর কোথায় ঢুকবো? তার মানে htdocs এর মধ্যে কিন্তু কাজ করলেই হবে। htdocs আপনি এখানে ফাইল তৈরি করেন না, সমস্যা তো না, এখানেই ফাইল তৈরি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা একটু সুন্দর করার জন্য আমরা আরো একটা ফোল্ডার তৈরি করলাম SHF, এর মধ্যে আরেকটা ফোল্ডার তৈরি করলাম ব্যাচ 3, এর মধ্যে আরো একটা ফাইল তৈরি করলাম PHP, এটা সিলেক্ট করলাম। মানে মূলত অ্যাপাচি এর ভিতরে থাকলেই হবে। মূলত কোথায় অ্যাপাচি মানে htdocs এর ভিতরে থাকলেই সেটা কি পাবে, সার্ভার পাবে। তাহলে আমরা এই জায়গাতে একটা ফাইল তৈরি করি, index.php। এটা হচ্ছে PHP এর একটা আইকন শো করে, এটা কিন্তু PHP এর আইকন। তার মানে যখন আমরা HTML এর কাজ করতাম তখন HTML আইকন দেখাতো, যখন CSS এর কাজ করতাম তখন CSS আইকন দেখাইতো, জাভাস্ক্রিপ্ট এর জন্য আলাদা আইকন, PHP এর জন্য আলাদা কিন্তু আইকন। যাই হোক, আমরা যেহেতু এই ফাইলে PHP তে কাজ করব, আমরা কি করব, PHP ব্লক তৈরি করব, লেস দেন গ্রেটার দেন ডাবল ওয়ার্ড সাইন, এর ভিতরে আমি লিখলাম PHP, এরপরে দুটো এন্টার দিলাম, এটাকে নিচে নামাই নিয়ে আসলাম। আমরা বললাম যে আমরা ইকো দিয়ে কোনো কিছু ডিসপ্লে করতে পারি, ইকো দিলাম, কোটেশন দিলাম, বললাম হচ্ছে হাই আনওয়ার্ড, হাই আনওয়ার্ড দিলাম, এটা একটা সেমিকোলন দিলাম, এটা একটা স্টেটমেন্ট শেষ হয়ে গেল। এটাকে আমাদের রান করতে হবে। এখন আপনি মনে করতেছেন যে এখান থেকে রান করবেন, অথবা আপনি এই জায়গা থেকে এটার উপর ডাবল ক্লিক করবেন রান হবে, ব্যাপারটা এরকম করে রান এটা হবে না। এটাকে রান করার পদ্ধতি আছে, এটাকে রান করার পদ্ধতি আছে। এটাকে রান করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আসতে হবে আপনার গুগলে, আপনি কোন একটা ব্রাউজারে আপনাকে আসতে হবে। ভালো লাগে আমার কোনো কথাই শুনতেছি না আজকে। জি ভাইয়া। আপনার কম্পিউটার রিস্টার্ট দেওয়া লাগবে। আমার কোনো কথাই শুনতেছে না। ভাইয়া, আপনি মনে হয় উইন্ডোজ নিয়ে অনেক প্যারায় আছেন। হ্যাঁ তাই মনে হচ্ছে। দেখেন আমরা চাচ্ছি যে ওই ফাইলটাকে রান করাবো, আমরা চাচ্ছি যে ওই ফাইলটাকে রান করাবো, তখন আমাকে করতে হবে প্রথমে লিখতে হবে লোকাল হোস্ট, লোকাল হোস্ট। এই কথাটা মিনিংটা যদি আপনি একটু মানে মনে রাখার জন্য মিনিং বের করতে চান, তাহলে আমি এটাকে আপনাকে একটু ডিসক্রাইব করতে পারি। দেখবেন আপনাদের যে প্রোডাক্ট যখন কাজ করবেন, এই কাজগুলো করে কি সার্ভারে হোস্ট করা হয়, সার্ভারে রাখা হয়।
তো সার্ভারে রাখা মানে আপনি যখন ডেভেলপার হবেন তখন ডেভেলপমেন্টের ভাষা শিখবেন, তখন তারা কিন্তু বলবে যে প্রজেক্টটা কোথায় হোস্ট করা আছে, তার মানে কোথায় জমা করা আছে, মানে কোথায় কোন সার্ভারে রাখা আছে। তার মানে হোস্ট করা মানে আমরা কি বুঝি, সার্ভার মানে লাইভ করা আছে, বুঝতে পেরেছেন? হোস্ট করা মানে জি ভাইয়া। হচ্ছে সার্ভার করা, লাইভ করা। এখন এখানে সামনে লেখা আছে কি লোকাল। লোকাল মানে আপনার কম্পিউটারটাকে আপনি লোকাল বলতেছেন না? আপনার কম্পিউটারটা কি জি ভাইয়া। লোকাল না? আপনার তো লোকাল, এই জন্য আমরা বলতেছি লোকাল হোস্ট। আপনি যখনই লোকাল হোস্ট লিখতেছেন, লোকাল হোস্ট লেখা মানে হচ্ছে আপনার ফোল্ডারের এই জ্যাম্পের ভিতরে htdocs পর্যন্ত আসে। এই এতটুক পর্যন্ত লোকেশন দেওয়া মানে হচ্ছে সেখানে লোকাল হোস্ট যখনই লিখবেন সে ধরে নিবে আপনি এতদূর পর্যন্ত চলে আসছেন, এই ফাইল পর্যন্ত আপনি চলে আসছেন। বোঝেন নাই? বুঝেছি ভাইয়া। বুঝতে পারছি ভাইয়া। আগে যখন আমরা HTML এর কাজটাকে ভাইয়া run করতাম, ভিন্ন কোনো ড্রাইভে ইনস্টল করি তাহলে কি আর টুটলে কি হবে? দেখেন একটা জিনিস দেখেন, আমরা যখন এই যে SF ফাইল থেকে আমরা যখন HTML ফাইলগুলো রান করতাম, এই যে HTML ফাইলটা রান করতাম, এই ফাইলটা রান করার জন্য কি হইতো বলেন তো? ব্রাউজারে ওই যে সি ড্রাইভ / এরকম দিয়ে আসতো না? জি ভাইয়া। জি এই যে দেখেন এটা কোথায় আছে, F ফোল্ডারের ভিতরে, মানে F ড্রাইভের ভিতরে, SHF এর ভিতরে, bash3 এর ভিতরে, জাভাস্ক্রিপ্ট এর ভিতরে index.html এরকম করে তো এটা শো করে নাকি জি ভাইয়া। HTML ফাইলটা? কিন্তু এত কিছু লেখার প্রয়োজন নাই, শুধু যদি আপনি লোকাল হোস্ট লিখেন, লোকাল হোস্ট লিখলে সে কতদূর পর্যন্ত আসবে বলেন তো? htdocs। htdocs HTML। লোকাল হোস্ট লেখা মানে আপনার এই হলো htdocs পর্যন্ত আসবে, এই ফোল্ডার জ্যাম্পের ভিতরে htdocs এতদূর পর্যন্ত আসবে। কিন্তু আপনার এতদূর পর্যন্ত আসলে কি কাজ হবে? না ভাইয়া। এখানে আসলেন, এখানে আসলো সে, এখানে আসার পর দেখেন অনেকগুলো ফাইল ফোল্ডার আছে, এখানে তো অনেকগুলো ফাইল ফোল্ডার, কোনটার মধ্যে ঢুকবে আপনাকে বলে দেওয়া লাগবে না? জি ভাইয়া। বলে কোনটার মধ্যে ঢুকবো? shf। shf, তাহলে এখানে দেবো স্ল্যাশ, তারপর লিখবো shf, এটা লিখলাম, লিখে এন্টার দিলাম, shf এর মধ্যে ঢুকলো। এখন shf এর পরে কার মধ্যে ঢুকতে হবে আপনাকে? batch3। bash3 এর মধ্যে, bash3 তে ক্লিক করলাম, এরপর কার মধ্যে ঢুকবো? PHP তে ক্লিক করলাম, এই হাই আনোয়ার লেখা উঠছে, এখানে ইনডেক্স লেখা দরকার আছে? কারণ ইনডেক্স ফাইল তো অটোমেটিক্যালি রান করে, আমরা জানি না index.php, জি ভাইয়া। এটা লিখলো এটাই আসবেই তো, রান হচ্ছে। জি ভাইয়া। জি ভাই জি ভাই আপনি যত সহজে জি বলতেছেন, যারা মানে নতুন তাদের জন্য কিন্তু প্রবলেম হবে রান করাটা। আমি সিরিয়াস বলতেছি, এটাই প্রবলেম, আর কোনো প্রবলেম নেই। এটা বুঝতে পারলে তো PHP হয়ে গেল, PHP আপনার শিখা হয়ে গেল। যদি জ্যাম্প ইনস্টল করতে পারেন, সেটার মধ্যে একটা ফাইল রেখে রান করতে পারেন, তাহলে তো হয়ে গেল। আর তেমন কি আছে সেটা? ভাই ভিতরে কোড, হ্যাঁ ভিতরের কোড গুলাই তো মেন, এগুলা তো কিছুই না। এগুলা বুঝছেন? জি ভাই এগুলা তো কিছুই না। এগুলা বুঝছেন না? কিন্তু এগুলাতে অনেক প্রবলেমে পড়তে হয়, কারণ দেখা যায় অনেকের জ্যাম্প ইনস্টল হয় না, জ্যাম্পে প্রবলেম হয়, পোর্টে প্রবলেম হয়। সেটাই বলতেছি, জ্যাম্প ইনস্টল হয় না, অনেক সমস্যা হবে, এইসব ঝামেলা ঘটবে। তবে আমি জ্যাম্প নিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে যে জ্যাম্প নিয়ে প্রবলেম হতো। জ্যাম্প নিয়ে যেটা হয়, আপনার দেখবে শাটডাউন দিবে, ইরর দিবে, ওই স্টার্ট যখনই করবে ওইরকম প্রবলেম হয়। তো এইরকম একটা প্রবলেম হয়েছিল আমার প্রথমের দিকে, ওই প্রবলেমটা সলভ করতে মোটামুটি 4-5 দিন সময় লাগছিল, 4-5 দিন সময় লাগছিল, ঠিক আছে? তো ভাই কেমন প্রবলেম? ওখানে একটা পোর্ট দেখতে পাচ্ছিলেন, পোর্ট, এই যে 80 পোর্ট, এটা কিন্তু মাইক্রোসফটের ডিফল্ট পোর্ট। এই 80 পোর্টটা কিন্তু আবার স্কাইপেরও পোর্ট আছে, মানে মাইক্রোসফটের অনেক ডিফল্ট পোর্ট হচ্ছে 80 পোর্ট। এই পোর্টগুলো মিসম্যাচ হইলে বা অনেক সমস্যার কারণে হয়ে থাকে, আপনার কম্পিউটারের কনফিগারেশনের সাথে কোনো কিছু সমস্যা হলে এরকম মাঝে মধ্যে সমস্যা হয়। আপনি এখানে ইরর শো করবে, অথবা দেখবেন এখানে স্টার্ট করতেছেন, সেটা এখানে দেখবেন শাটডাউন দেখাচ্ছে, এরকম অনেক প্রবলেম হয়। তো প্রবলেম হলে সেগুলো প্রবলেম লিখে আপনি গুগল করলে আপনি সলিউশন পাবেন, না হলে আপনি আবার নতুন করে জ্যাম্প ইনস্টল করবেন, বা প্রবলেম সলিউশন আছে, বাট প্রবলেম হবে, আমি সেটা বলতেছি, হতে পারে। বাট এটা তো প্রবলেম হতে পারে, সেটা আলাদা বিষয়। বাট আমার কথা হচ্ছে যে ফাইলটা রান করাটা আপনি পারবেন কিনা সেটা বলুন। যখন ফাইল আপনি রান করতে পারতেছেন, PHP ফাইলটা রান করতে পারবেন কিনা?
কোথায় জি লিখলে ভাই জি ভাই কাজগুলো রান করতে পারবেন। তাহলে কি আমরা সামনে যাব? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আমরা এটা হাই আনোয়ার এটা লিখছি তাই না? এখন এটা আমরা বলছিলাম যে আমরা পিএইচপি তে কোনো কিছু ডিসপ্লে করার জন্য, আমরা যেমন জাভা স্ক্রিপ্টে কোনো কিছু ডিসপ্লে করার পদ্ধতি কয়টা ছিল বলেন তো? ভাই দুইটা, একটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট আর একটা হচ্ছে কনসোল ডট লগ। ছিল অ্যালার্ট তিনটা ছিল ভাইয়া, অ্যালার্ট Alert ছিল, তাহলে তিনটা ছিল। আর এখানে পদ্ধতি কয়টা আছে? ভাই দুইটা, প্রিন্ট আর এখানে দুইটা আছে, একটা হচ্ছে প্রিন্ট, একটা হলো ইকো। প্রিন্ট দিলেন, ও সরি প্রিন্ট এটা তো মেথড হবে, ওটা কি কমা দিতে হবে। এই একটা শো করতে একটা শো করতে, মানে দুইটাতে করা যায়। এখন এই দুটার মধ্যে যদি একটু বেসিক পার্থক্য বলি, সেটা হচ্ছে প্রিন্ট থেকে ইকোটা হচ্ছে অনেক ফাস্টার। প্রিন্ট কোনো কিছু প্রিন্ট করার জন্য যে পরিমাণ সময় নেয় তার থেকে কম সময় নেয় হচ্ছে ইকো। বুঝতে পেরেছেন? এটা একটা পার্থক্য। আরো কিছু পার্থক্য আছে, যেমন হচ্ছে প্রিন্ট কিন্তু মাল্টিপল ভেরিয়েবল একসাথে প্রিন্ট করতে পারে না, বাট ইকো মাল্টিপল ভেরিয়েবল একসাথে প্রিন্ট করতে পারে। এরকম অনেক রিজন আছে, আপনারা একটু গুগল করে দেখবেন যে প্রিন্ট ভার্সেস ইকো, কয়েকটা রিজন বলবে। যদি ভাইবা দিতে যান তাহলে আপনাকে বেসিক হিসেবে এই কোশ্চেনটা ধরবে। তো এটা একটু গুগল করে যাবেন যে এটার মধ্যে পার্থক্য কি কি থাকতে পারে। সামান্য গুগলে লিখবে প্রিন্ট ভার্সেস ইকো, লিখলে পার্থক্যটা বলে দিবে। আমি বেসিক পার্থক্যটা বুঝলাম যে অনেকটা ফাস্টার, প্রিন্টের থেকে ইকোটা অনেক ফাস্টার। প্রিন্ট একাধিক ভেরিয়েবল নিতে পারে না, এটা হচ্ছে ইকোটা নেয়। প্রিন্ট হচ্ছে রিটার্ন ভ্যালু করে, বাট ইকো রিটার্ন ভ্যালু করে না। এরকম কয়েকটা রিজন আছে, আপনারা একটু দেখে নেবেন। তো আমরা একটু অন্য চিন্তা করি, অন্যভাবে অ্যাঙ্গেল থেকে চিন্তা করি। যেমন আমরা চাচ্ছি যে এটা হলো পিএসপি ফাইল, তো পিএসপি ফাইল যদি না হয় আমরা একটা ফাইল তৈরি করি, নাম দিলাম হচ্ছে home.html, home.html। আমরা একটা html ফাইল তৈরি করলাম। html ফাইল তৈরি করার পরে আমি এখানে আমি একটা হেডিং ট্যাগ দিলাম, আমি লিখলাম হচ্ছে পিএসপি ক্লাস লিখলাম, পিএইচপি ক্লাস লিখলাম। এটা কিসের এনভায়রনমেন্ট বলুন তো? এইচটিএমএল না? কি ভাইয়া? রান করতে চাই তাহলে আমাকে এই লোকেশন সবই ঠিক রাখতে হবে, ফাইলের নাম চেঞ্জ করতে হবে নাকি? জি ভাইয়া। home.html আসতেছে? জি ভাইয়া। কিন্তু এই ফাইলটা রান করার জন্য তার সার্ভারের দরকার হয় না, সে ব্রাউজারে আসে, সে বুঝতে পেরেছে। কিন্তু ইনডেক্স ফাইল রান করার জন্য সার্ভার দরকার হয়েছে। বাট এখন আমি চাচ্ছি যে এই এইচটিএমএল ফাইলের ভিতরেই, এই এইচটিএমএল ফাইলের ভিতরে আমি পিএইচপি এই ব্লকটা লিখব। আমার এটা কিন্তু আসতেছে না কেন? লিখতেই হবে। আমি এখানে লিখলাম, এখানে পিএইচপি একটা ব্লক লিখলাম, লেস দেন গ্রেটার দেন সাইন ডাবল হোয়াট পিএইচপি। এখানে আমি পিএইচপি ব্লক লিখলাম, আমি পিএইচপি কোড এখানে লিখলাম, ইকো লিখলাম হচ্ছে টেস্ট কিছু একটা দিলাম। কিছু একটা কোনো প্রবলেম হচ্ছে নাকি? হোয়াট পিএইচপি দেখি কোনো প্রবলেম হচ্ছে কিনা। ভাইয়া এইচটিএমএল এর মানে ফাইলে মনে হয় পিএইচপি কোড করা যায় না। না না না, যাবে না কেন? যাবে না মানে কি বলেন? জি ভাইয়া, কিন্তু পিএইচপি ফাইলে এইচটিএমএল করা যায়, বাট এইচটিএমএল ফাইলে পিএইচপি করা যায় না। আমি সেটা বুঝতে চাই না, মানে মেইন কথা এইচটিএমএল এর ভিতরে হচ্ছে পিএইচপি করা যাবে। হ্যাঁ, এইচটিএমএল তো করা যাবে, এক্সটেনশন দিতে হবে, কারণ সেটা আসলে রিডই করতে পারবে না। সে তো এটাকে পিএইচপি হিসেবে মানে কাউন্টই করবে না, সে ফাইলটাই তো এইচটিএমএল, তাই না? আমার এটা দেখেন, আমি এই জায়গাতে ফাইল তৈরি করি, এই জায়গাতে দেখেন, এই জায়গা থেকে আমি মনে করেন যে এই কোডটা আমি কপি করলাম, কপি করে এই জায়গাতে আমি এটা হচ্ছে পেস্ট করে দিলাম, যে এটা হলো পিএইচপি ফাইল। পিএইচপি ফাইলের মধ্যে আমি কি লিখছি? এইচটিএমএল লিখছি। এইচটিএমএল এর ভিতরে যদি আমি পিএইচপি লিখতে চাই তাহলে আমাকে পিএইচপি ব্লক তো তৈরি করতে হবে। তো পিএইচপি ব্লক যদি তৈরি করি, আমি তৈরি করলাম, সেটার মধ্যে পিএইচপি কোডটা লিখলাম। এখন আমি যদি রান করি তাহলে আমাকে রান করতে হবে index.php, না index.php, এন্টার দিলাম, চলে আসছে টেস্টটা লেখা। জি ভাইয়া। জি চলে ভাইয়া। আসছে। তাহলে
আমরা কি HTML এর মধ্যেও পিএসপি লিখতে পারতেছি নাকি? জি ভাইয়া। হ্যাঁ। HTML না এটা, এটা তো HTML, এটা HTML, শুধু ফাইলটা এক্সটেনশনটা পিএসপি, বাট এটা তো HTML সবগুলা কোড। এখন এই HTML কোডের ভিতরে আমরা কি লিখতে পারতেছি? পিএসপি লিখতে পারতেছি। জি ভাইয়া, জি ভাইয়া। টাইটেলের এটাকে এখানে টাইটেল এভাবে না দিয়ে আমি পিএসপি ব্লকের মধ্যে লিখি, যেটা আপনাদের ডাইনামিক করার সময় ইউজ করবেন। দুটো হোয়াট সাইন দিলাম, এর ভিতরে আমি লিখলাম হচ্ছে পিএইচপি, ঠিক আছে, লিখলাম। এরপরে স্পেস দিলাম, লেখার পরে ইকু লিখলাম। ইকু লেখার পর আমি এখানে লিখলাম হচ্ছে হোম পিএজি, হোম পেজ লিখে এটা আমি সেমিকোলন দিয়ে শেষ করলাম। দেখেন টাইটেলটা কি শো করে, শো করতেছে? জি ভাইয়া। তাহলে আপনি কি এখন বুঝতে পারতেছেন যেখানে যেখানে পিএসপি ইউজ করতে চান সেটা করতে পারবেন। তো এটা তো আসলে তেমন কিছু না। এখন আমরা HTML এর ভিতরে আমরা পিএসপি লিখতে পারতেছি, HTML এর ভিতরে আমরা পিএসপি লিখতে পারতেছি, কিন্তু এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পিএসপি এর ভিতরে HTML লিখবো। কি লিখবো বলেন তো? PHP এর ভিতরে HTML। পিএসপি এর ভিতরে কিভাবে HTML লিখবো সেটা শিখবো। আমি এটাকে কাট করলাম, কাট করার পরে আমাকে পিএসপি এর ভিতরে যেটা আমি HTML লিখবো, আমি এই জন্য পিএসপি একটা ব্লক তৈরি করলাম, লিখলাম হচ্ছে পিএইচপি, এন্টার দিলাম। এটা হচ্ছে পিএইচপি ব্লক। এটার ভিতরে আমি HTML লিখবো। এটার ভিতরে আমি কি লিখবো? HTML লিখবো। কিভাবে লিখবো দেখেন, আমাদের HTML যখন ট্যাগ লিখি তখন কি করতে হয়? এরকম করে লিখতে হয় না? প্রথমে HTML ট্যাগ, এই ট্যাগগুলো লিখতে হয় না? তো এই ট্যাগগুলো আমরা এইভাবে না লিখে একটা কাজ করব, সেটা হচ্ছে ইকো প্রিন্ট করব। কি প্রিন্ট করব? কোটেশনের ভিতরে একটা HTML ট্যাগ প্রিন্ট করব, HTML। বুঝতে পারেন নাই? বুঝেছি ভাইয়া। এই HTML শুরু করলাম, এই যে HTML টা শুরু করলাম, এটা শেষ করতে হবে না? আমি নিচের দিকে আসলাম, আমি দিলাম ইকো কোটেশন লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ HTML। এই HTML শুরু করলাম, এটা শেষ করলাম। এরপরে কি থাকে HTML এর মধ্যে? ইকো থাকে তো টাইটেল ট্যাগ, না? TITLE, টাইটেল। টাইটেলটা আমি কি করলাম? শুরু করলাম ইকো TITLE, টাইটেল দিয়ে শেষ করলাম। টাইটেল মধ্যে কি থাকে? আগে হেড থাকে না? আপনি তো আগে বললেন টাইটেল কি থাকবে আগে? টাইটেল আগে থাকে হচ্ছে হেড ট্যাগ। আগে হেড ট্যাগ লিখতে হবে। সিঙ্গেল কোটেশনে দেই, শব্দ সিঙ্গেল দিচ্ছি, সিঙ্গেল কোটেশন দেই, HEAD হেড। হেড দিয়ে শুরু করলাম, আর এই জায়গাতে আমি হেড দিয়ে কি করব? শেষ করব। একটু বোঝার চেষ্টা করেন কি করতেছে। HEAD হেড। এবং এই টাইটেলের ভিতরে আমি কি করতে পারি? হ্যাঁ, এই টাইটেলের ভিতরে আমি আরেকটা ইকো লিখে আমি সেই লিখতে পারি না? ইকো, সরি ইকো স্পেলিং হয় নাই, ECHO, ইকো লিখলাম হচ্ছে HO আমি হোম, HO আমি হোম। দেখেন তো এটা লেখা যায় কিনা? এটা কি বুঝতে সমস্যা হচ্ছে? আমরা এই যেভাবে লিখতাম সেটাই লিখতেছি, ইকো দিয়ে দিয়ে লিখতেছি। এরপরে হেড লেখা শেষ, হেডের মধ্যে টাইটেল দিলাম। এখন কি থাকে বলেন তো? বডি থাকে নাকি? দেখলাম হচ্ছে ইকো, দেওয়ার পর দিলাম হচ্ছে কোটেশনের মধ্যে দিলাম হচ্ছে BODY, বডি। বডিটাকে শুরু করলাম, বডিটাকে কি করব? শেষ করব। আসলে বিভিন্ন পদ্ধতিগুলো আমি দেখাচ্ছি BODY, তাতে আপনাদের পরবর্তীতে এসব বুঝতে আপনাদের সমস্যা নয়। বডি ট্যাগ দিলাম, বডি ট্যাগের মধ্যে মনে করেন যে আমি কি লিখলাম? একটা ইকো দিলাম। ইকো দিয়ে কি দিব বলেন? কিছু একটা লিখি, কিছু একটা লিখি, সমস্যা নেই। একটা H1 ট্যাগ নিয়ে একটু দেখ। হ্যাঁ, সেটাও নেওয়া যেতে পারে, সেটাও নেওয়া যেতে পারে, সমস্যা নেই। ডিলিটই করতে পারতেছি না, কি যে ঝামেলা। থাকুক, সমস্যা নেই, এটাই থাকুক।
এখন আমরা এটা রিলোড দিই, এই জিনিসটা আসছে, আপনি এটাকে ইন্সপেক্ট করে দেখতে পারেন, অথবা একটা কাজ করেন, এটা কন্ট্রোল ইউ চাপে দেখতে পারেন যে দেখেন যে ওই HTML এর ট্যাগ গুলো আছে কিনা, দেখতে পাচ্ছেন? এই যে HTML ট্যাগ, ট্যাগ, হেডের মধ্যে টাইটেল বসে আছে, সব দেওয়া আছে। জি ভাইয়া। কথা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। এই যে ইন্সপেক্ট করে দেখবেন সবগুলো ট্যাগ তৈরি হয়েছে। জি ভাই, জি ভাই। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা বুঝছেন কিনা, যে আমি চাইলে কি করতে পারি, PHP এর ভিতরেও এই HTML তৈরি করতে পারি, এই HTML আমি লিখতে পারি। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আমরা কি সামনে যাব? বুঝতে জি পারছি। ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। কিছু ইরর আপনারা ফেস করবেন, কোডিং করতে গেলে কিছু ইরর ফেস করতে হয়, বাট তাদের মধ্যে কিছু কমন ইরর থাকে, আপনি প্রত্যেকটা প্রোগ্রামিং যখন করতে যাবেন, যে কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে আপনি কাজ করতে করতে দেখবেন যে কিছু ইরর কমন, প্রত্যেকটা কাজ করতে করতে কিছু কমন ইরর পাচ্ছেন। তো ইরর গুলো আপনাকে বুঝতে হবে। যেমন আমি যদি এখানে কোনো একটাতে সেমিকোলন না দিই, সেমিকোলন দিলাম না, আমি এটাকে কি করলাম, এইরকম রাখলাম, রাখার পর আমি এখানে রান দিলাম, এখানে কি বলতে বলেন তো, পার্স ইরর। পার্স ইরর লেখাটা কি বলতে, সিনট্যাক্স ইরর। এত সুন্দর যে আপনাকে সব তারা লাইন বাই বলেছে যে 16 নাম্বার লাইনে আপনি একটা ভুল করছেন। কি ভুল করছেন? সিনট্যাক্স ইরর, একটা ভুল করছেন। তার আগে আপনাদের একটা হিস্ট্রি আমি বলি না, আসলে হিস্ট্রিটা বলা দরকার ছিল, যে পিএইচপিটা আসলে সমৃদ্ধ হয়েছে তখনই। পিএইচপির কোডগুলো হয় কি জানেন, পিএইচপি কোডগুলো রান হওয়ার আগে একটা জিনিস আছে, সেই জিনিসটা প্রত্যেকটা কোড লাইন বাই লাইন চেক করে দেখে যে আপনি কোডের মধ্যে কোনো কিছু ভুল করছেন কিনা। যদি কোডের মধ্যে কোনো কিছু ভুল করেন, স্পেশালি সিনট্যাক্স ইরর এই টাইপের ভুল করেন, একটা পার্স ইরর দিল, মানে পার্স ইরর দেয়। মানে পার্সার নামে একটা জিনিস আছে, পিএইচপি তে পার্সার নামে একটা জিনিস আছে, সেই জিনিসটা কোডটা রান হওয়ার আগে, মানে কোনো কিছু ডিসপ্লে করার আগে পার্সার নামে একটা জিনিস আছে, সেই জিনিসটা প্রত্যেকটা কোডের লাইন বাই লাইন চেক করে দেখে যে কোনো জায়গাতে সিনট্যাক্সের ইরর টিরর আছে কিনা, প্রত্যেকটা লাইন ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে তখন আপনাকে এই যে পার্স ইররটা দিবে। যদি পার্স ইররটা পান তখন আপনাকে বুঝতে হবে যে এখানে কোনো ফাংশনালিটি কোনো প্রবলেম হয় নাই, হয়তো কোথাও কোমা বা সেমিকোলন বা এইরকম কোনো ছোট মোটো সমস্যা হয়েছে। বুঝতে পারেন না? জি ভাই, বুঝতে পারছি। এই পার্স ইররটা দেখলে আপনাকে বুঝতে হবে যে এখানে লজিক্যালি কোনো ভুল হয় নাই, যে হয়তো যোগ বিয়োগ করতে ভুল হয়েছে বা কোনো কিছু একটা ভুল হয়েছে সেই জন্য ইরর, যে ব্যাপারটা না। এই পার্স ইররটা মানে কি, আমি বললাম যে কোনো কোড ডিসপ্লে করার আগে পার্সার নামে একটা জিনিস আছে, সেই কোডগুলো চেক করে দেখে যে কোডগুলা ওই যে সিনট্যাক্সে কোনো সমস্যা আছে কিনা। সে চেক করে দেখবে, যদি পায় তাহলে একটা ইরর দিবে, সেটাই হচ্ছে পার্স ইরর। তার মানে এই প্রবলেমটা খুব বড় কোনো প্রবলেম না, এটা করে সিনট্যাক্স ইরর, এবং আপনার লাইন বলে যে 16 নাম্বার লাইনে প্রবলেমটা হচ্ছে। আর যখন আপনি বড় বড় কাজ করবেন, ফাংশনালিটিতে কোনো প্রবলেম হবে, তখন কিন্তু আর পার্স ইরর দিবে না, তখন ফ্যাটাল ইরর দিবে। ফ্যাটাল ইররটা সবচেয়ে ক্রিটিক্যাল ইরর, যখন আপনার প্রজেক্টে বড় কোনো ধরনের প্রবলেম হবে তখন তারা ফ্যাটাল ইরর দিবে। মানে বড় কোনো প্রবলেম বলতে কি, লজিক্যালি কোনো ভুল হয়েছে, মানে একটা কোনো কাজ করতেছেন সেখানে লজিক্যালি কোনো ভুল হয়েছে। কি বললেন বুঝি নাই? কাকে বলতেছেন, কই বলতেছেন, শুনতে পাচ্ছি? তোমা টায়ার্ড হয়ে যাচ্ছি। আপনারা আছেন আমার সাথে? জি অবশ্যই ভাইয়া। ভাই, আছে আছে। জি ভাইয়া। আর আর কতক্ষণ দেখতে পাচ্ছেন? ভাই যতক্ষণ আপনি করাবেন। আপনি যতক্ষণ পারেন, এনার্জি যতক্ষণ আছে আপনার, ইনশাআল্লাহ। আর আপনি সারা রাত পারলে অসুবিধা নেই, কালকে তো ফ্রাইডে বন্ধ আছে। কালকে তো ফ্রাইডে মিয়া, কালকে একটা ছুটির দিন, আনন্দের দিন। বৃহস্পতিবার একটা হাফ হওয়া দরকার ছিল। বৃহস্পতিবার মানে হাফ, এটা ছোটবেলা থেকে শিখে আসি। আপনারা যদি বলেন যে বৃহস্পতিবার মানে ফুল ডে করতে হবে, তাহলে সমস্যা। না, সমস্যাটা হচ্ছে স্যার পিএইচপি মজা লাগতেছে তো আপনি দেখাচ্ছেন, মানে এখনো পর্যন্ত অস্বস্তি আসেনি আর কি, এই কারণে। সেটা তো আপনার মধ্যে না আসলে হবে না, এখানে তো অনেকেই আছে, 34 এখনো পর্যন্ত, অনেকের মধ্যে যদি আসে তাহলে
হয় বাকিদেরও ভালো লাগতেছে। তাই না? জি ভাইয়া। না ভালো লাগবে, আপনি না ভাইয়া ভালো লাগতেছে অনেক ভালো। মানে ভিতর থেকে বোঝার চেষ্টা করেন তার জিনিসগুলো ভালো লাগারই জিনিস, খারাপ লাগার পর তো কোনো জিনিস আসে নাই। ঠিক আছে, তো ঠিক আছে, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। কতক্ষণ পর্যন্ত থাকতে পারেন? তাহলে আমরা কি দেখলাম যে আমরা HTML এর ভিতরে PHP ইউজ করতে পারি, PHP এর ভিতরে HTML ইউজ করতে পারি। এটা একটা কোশ্চেন, আপনি জিজ্ঞেস করবেন কাউকে যে ভাই এটা করা যায় কিনা, যে HTML এর ভিতরে PHP ইউজ করা যায়, সেটা তো আমরা জানি, কিন্তু PHP এর ভিতরে আমরা HTML কিভাবে ইউজ করতে পারি? বুঝতে পেরেছেন? যাই হোক, কথা সেটা না। এখন আমরা প্রোগ্রামিং এ ঢুকি। প্রোগ্রামিং এ ঢোকার জন্য যেটা করতে হবে, অ্যাজ ইউজুয়াল আমরা সেই ভেরিয়েবল নিয়ে কথা বলতে হবে। সেই ভেরিয়েবল মনে আছে, যে ভেরিয়েবল এতদিন কাজ করলেন আপনারা, এখন আর সেই জায়গাতে সময় বেশি লাগবে না, বাট একই রুলস আমরা যখন জাভা স্ক্রিপ্টে শিখছিলাম তখন কিছু মেজর রুলস শিখতাম বা স্ট্যান্ডার্ড পদ্ধতি শিখতাম, যে আপনি ভেরিয়েবল লেখার জন্য কি করতে হয়। ভেরিয়েবল লেখার জন্য তিনটা মানে মেজর তিনটা জিনিস আছে, তিনটা জিনিস আপনাকে ফলো করতে হবে। সেটা জাভা স্ক্রিপ্টে ছিল যেমন, এখানেও তেমন জিনিস ছিল। আপনাকে প্রথমে দিতে হবে $, এটা আপনাকে দিতে হবে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য, যেটা জাভা স্ক্রিপ্টে ছিল কি, ভার্ব নাকি? জি ভাইয়া। এরপরে ওখানে ছিল কি, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত, আবার স্মল এ থেকে স্মল জেড পর্যন্ত, এখানেও সেটাই আছে। আবার এখানে কি আছে, 0 থেকে 9 পর্যন্ত, এটাও আছে, যেটা জাভা স্ক্রিপ্টে ছিল, এখানেও সেটা আছে। আবার ওখানে ছিল কি, প্রথমে 0 1 2 এসব ইউজ করা যাবে না, মানে ভেরিয়েবলের প্রথমে, এখানেও সেই জিনিসটা। তাহলে পার্থক্য এখানে কি? জাভা স্ক্রিপ্টের মধ্যে পার্থক্য হচ্ছে ওখানে var ইউজ করতাম, এখানে কি ইউজ করি আমরা, $। ডলার। আচ্ছা, আমরা ভেরিয়েবল করার সময় একটা কথা বলছিলাম মনে আছে, যে লুজলি ক্যাপল ভেরিয়েবল, মনে আছে এই কথাটা বলছিলাম? জি কারো মনে নেই না? বুঝিনি। বলেছিলেন লুজলি কাপল ভেরিয়েবল, লুজলি কাপল ভেরিয়েবল, এই কথাটা কি আমি বুঝলাম কখনো? কি বলেছিলেন? বলেছিলাম। বলেন তো কি? মনে হয় না। জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে বলেছিলেন, মানে এদের কোনো ডাটা টাইপ বলতে হয় না। এই ভেরিয়েবল গুলার যে data- আগে ডাটা টাইপটা বলতে হয় না, সেই জন্য আমরা বলি লুজলি কাপল ভেরিয়েবল। তো PHP এর ক্ষেত্রেও সেম জিনিস, এখানে আপনাকে বলে দিতে হয় না যে এটা ইন্টিজার না নাম্বার নাকি, এরা অটোমেটিক্যালি বুঝতে পারে, ভ্যালুর উপর ডিপেন্ড করে তারা বুঝে নাই এটা স্ট্রিং অথবা নাম্বার অথবা বুলিয়ান ইত্যাদি বুঝে নেয়। তো এই জন্য আমরা PHP এগুলাকেও লুজলি কাপল ভেরিয়েবল বলতে পারি। বুঝতে পেরেছেন? তাহলে আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কি করতে হবে, আমাদেরকে ভেরিয়েবল $সাইন দিতে হবে, তারপরে ভেরিয়েবল নাম দিতে হবে। নাম দিলাম হচ্ছে NAME, ইকুয়াল দিলাম হচ্ছে আমার নাম ANWAR, আনোয়ার ASOSSAIN, আনোয়ার হোসাইন। এরপরে কি করতে হবে, একটা সেমিকোলন দিতে হবে, এটা শেষ করতে হবে। শেষ করতে হবে না, সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। আমার এটা করা শেষ। এখন এই ভেরিয়েবলটা প্রিন্ট করার জন্য, মানে ডিসপ্লে করার জন্য আমাদের পদ্ধতি কয়টা আছে? দুইটা। আমরা ইকুটা দিয়ে সবসময় প্র্যাকটিস করব। ইকু দিলাম, তারপরে ভেরিয়েবলের নাম দিলাম NAME। এখন আমি যদি ডিসপ্লে করি, চলে আসছে? চলে আসছে, গুড। তাহলে আগেরটার মধ্যে পার্থক্য কি? আগেরটা শুধু $সাইন ইউজ করতাম, এখন শুধু আগেরটাতে var, এখন $সাইন। আগেরটাতে অবশ্য ভারটা একটু লেখার পর স্পেস দিতাম, এখন সেটা স্পেস থাকতে না, সাথে সাথে লিখতে হচ্ছে। আর আগে দিতাম হচ্ছে document.write, এখন দিতাম হচ্ছে ইকু দিতাম, তাই না? এখন এখানে দিলাম হচ্ছে নাম। আমি যদি দিতে চাই ফুল নেম, আমি যদি দিতে চাই হচ্ছে ফুল নেম লিখবো, ভেরিয়েবলের নামটা দিতে চাই ফুল নেম, তাহলে আমি কিভাবে লিখবো? এরকম হচ্ছে না, বুঝলাম না। আমার সাথে আজকে কি ভূত ধরছে নাকি বলো? যে এফ, সরি কোথায় লিখতেছি, এখানে যাচ্ছি না মাউ, দেখছেন? এখানে আসতেছি, খারাপ লাগে না?
কাপাকাপি করতেছি। নিচের এক লাইন লিখে নেবে আলাদা। আচ্ছা, একটা ভেরিয়েবলের নাম লিখলাম হচ্ছে ডলার সাইন, ফুল নেম লিখবো FULL ফুল, তারপরে কি নেম NAME নেম। এখন কি ভেরিয়েবলের নামটা আমি এভাবে লিখবো না ভাইয়া, এই ভেরিয়েবল নামটা কি মিনিংফুল? না ভাইয়া, নামটা মিনিংফুল না। নামটা মিনিংফুল করার জন্য কি করতে হবে? এনটাকে হচ্ছে ক্যাপিটাল লেটার দিতে হবে। এনটাই ক্যাপিটাল করতে হবে। তার মানে আমি এভাবে লিখতে পারি ডলার FULL ফুল, এরপরে NAME নেম ইকুয়ালটা আমি দিতে পারি। এটা করা যায়। আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে ফুল আন্ডারস্কোর NAME নেম, এটাও করতে পারেন। ঠিক আছে, যে কোনো একটা আপনি জি ফলো ভাইয়া। করেন। তো ভাইয়া ওয়াইডলি ইউজ হয় কোনটা, সবচেয়ে বেশি ইউজ হয় কোনটা? ওয়াইডলি Camel। না, ক্যামেল কেস ওটা না, এটাও এটাও করে। ক্যামেল কেস, এখানে ক্যামেল কেসটা আমরা জাভাস্ক্রিপ্টে কেন করতেছিলাম সেটা আমি কিন্তু দেখাইছিলাম, যে জাভাস্ক্রিপ্টটা ওরা আসলে ক্যামেল ফলো করে, কিন্তু এখানে কিন্তু ওইরকম কোনো ব্যাপার স্যাপার নাই। মূলত আপনি এখানে এইভাবে লিখতে পারেন, এভাবে দুইভাবে সবচেয়ে পরিচিত জিনিস। আন্ডারস্কোর এটাও মোটামুটি ভালোই চলে, খারাপ। ঠিক আছে, এটাও করতে পারেন, সমস্যা নেই। তাহলে এই জিনিসগুলো আপনারা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। জাভাস্ক্রিপ্টের মতোই ভাই। সমস্যা হচ্ছে আমার সাথে তো এরা বিট্রে করতেছে কম্পিউটার, বুঝছেন? সেক্ষেত্রে কিটা করাম কম দেখি। ভাই আপনার পিসিতে উইন্ডোজ দেওয়া দরকার। উইন্ডোজ তো নতুন দেওয়া হয়েছে, আসলে কনফিগারেশন। আপনি আপডেট রেজিস্টার ইনস্টল দিবেন আর ওয়ান ড্রাইভ আপনার অবস্থা খারাপ করে দেবে ভাই। এটা হচ্ছে Core i3 তো, Core i3 খুব বেশি ভালো কনফিগারেশন না, এই জন্য সমস্যা একটু হচ্ছে। আর তাছাড়া এখানে তো অনেক কিছু চলতেছে, এখানে অনেকগুলো সফটওয়্যার আছে। হ্যাঁ, OBS চলতেছে, তারপর এখানে PHP স্ট্রম আছে, অনেক জিনিস চলতেছে, এই জন্য আসলে শরীর দুর্বল তো, তাই না? আচ্ছা, যাই হোক, তারপরে ভাই আপনি ভাই SSD ইউজ করতেছেন না? না SSD নাই, সরি SSD নাই। SSD লাগাই নিলে বেস্ট হবে, তখন আরো ফাস্ট আসলে হয়ে আমার যাবে। ল্যাপটপ না তো, ল্যাপটপ আসলে নতুন নিতে হবে, নাহলে অফিসটা আগে খুলুক, তাহলে বুঝতে পারবো যে ল্যাপটপ দরকার কিনা। আমি নিলে তো অবশ্যই সেটা SSD নিতে হবে। আপাতত একটু ধার করে চলতেছে, হাত শর্ট, বুঝতে পেরেছেন? তারপরে ভাই আপনি উইন্ডোজটা ফাস্ট করতে পারবে। আচ্ছা, আমরা একটু আসি প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে দেখেন আমরা ভেরিয়েবল তৈরি করলাম। ভেরিয়েবল আমি লিখলাম হচ্ছে FRIC ফার্স্ট, ক্যাপিটাল NAME নেম, ফার্স্ট নেম ইকুয়াল টু আমি লিখলাম হচ্ছে ANW আনওয়ার্ড। ঠিক আছে, সেমিকোলন দিলাম। আরেকটা ভেরিয়েবল লিখলাম LAST লাস্ট, NAME লাস্ট নেম ইকুয়াল টু HOSSIN হোসাইন। এই দুটাকে আমি কি করব, প্রিন্ট করব। তো ইকু দিলাম, দেওয়ার পর আমি লিখলাম হচ্ছে ভেরিয়েবল F ফার্স্ট নেম, ফার্স্ট নেমের সাথে লাস্ট নেমটা আমি যোগ করতে চাচ্ছি, সেই জন্য আমাকে দিতে হবে ডট। দেওয়ার পরে দুইটা নেমের মাঝখানে একটা স্পেস থাকতে হবে, এই জন্য আমি দিলাম হচ্ছে কোটেশন দিয়ে একটা স্পেস দিলাম। এরপরে আমি আবার একটা ডট দিলাম, মানে এই কোটেশনের সাথে আমি আবার ওই লাস্ট নেমটা অ্যাড করে দিচ্ছি। LAST লাস্ট, NAME নেম, NAME। জাভাস্ক্রিপ্টে যেখানে আমরা প্লাস সাইন ইউজ করতাম, হ্যাঁ, বুঝি নাই। জাভাস্ক্রিপ্টে প্লাসটা ইউজ করতাম না আমরা? হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে প্লাস ইউজ করতে, রাইট, একদমই রাইট। আরে ভাই, আমার তো এটা কষ্ট দিচ্ছে, কোনটার কারণে যে কি ঘটনা ঘটতেছে আমি তো কিছু বুঝতে পারছি না, হঠাৎ হঠাৎ এরকম কেন ঘটতেছে? বাটনগুলো ইউজ করেন, আপনার কিপ্যাডে একবার সবগুলো এবার টিপেন একবার। আচ্ছা, দেখেন এই চলে আসছে কিন্তু, ঠিক আছে, আমাদের কিন্তু এটা চলে আসছে। তো এরকম করে তো ভাইয়া এখানে সেমিকোলন না দেওয়ার পরে চলে আসছে। না, সেমিকোলন দিলে ব্যাপারটা বোঝেন, সেমিকোলন কখন দিতে হচ্ছে? এই লাইনের পর কি আর কোনো লাইন আছে? এখন এই না লাইন ভাইয়া। করে যদি আপনি একটা লাইন তৈরি করেন, ইরো দিবে, দেখেন এখানে আপনি একটা লাইন কিছু লিখেন, ইকু লিখেন, কিছু একটা লিখেন, এন্টার দেন, ইরো দিছে। জি ভাইয়া। কারণ তখন এই লাইনের সাথে এই লাইনের তফাৎটা সে বুঝতে পারতেছে না। কিন্তু যদি এই লাইনে সবশেষের লাইন হয়ে যায়,
তখন তার এটা সেমিকোলন না দিলে সমস্যা নাই। সে তখন বুঝে নেবে এটাই শেষ, সে বুঝে নেবে যে এটাই শেষ। পার্থক্য বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আমরা আরো কি দেখাইতে পারি কোন? আচ্ছা মেথড দেখে যাই। মেথড আমরা আগে ওই যে মেথড শিখছি সেই মেথড সাথে মেথডের পার্থক্য কি একটু দেখে যাই। পিএইচপি ব্লক নিলাম, আমি নাম লিখলাম হচ্ছে ফাংশন, FUNCTION ফাংশন। ফাংশনের নাম দিলাম হচ্ছে ডেমো। এটা একটা কি করতে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হয়, তাই না? এটা আমি ফাংশন, এখানে আমি একটা কি দিলাম ইকুয়াল লিখলাম, ইকুয়াল লিখার পর আমি লিখলাম হচ্ছে হাই, এখানে আমি ক্লোজ করে দিলাম, তাই না? এই ফাংশনটা রান হবে এখন, কিছু আউটপুট দেখাবে না ভাইয়া। না ভাইয়া, করতে হবে না? করতে হবে বা ফাংশন নেম কি? কল করতে হবে। কি করতে হবে? না ভাইয়া, কল করতে কল হবে। করা হয়নি, এখনো কল করা হয়নি। কল করার জন্য কি করতে হয়? ফাংশনের নাম লিখতে হয়, ফাংশনটার নাম লিখতে কাজ করে দেবে, তো জি ভাইয়া। কল করলাম, এখন যদি রিলোড দেই আসছে। জি ভাইয়া। জি ভাইয়া। আগের ফাংশন আর এই ফাংশনের মধ্যে কোনো পার্থক্য আছে? না ভাইয়া। না ভাইয়া, same। আগে রিটার্ন শিখতাম, রিটার্ন যদি আমি এখানে ইকো করছি, এখানে এখানে ইকো না করে কি করব? রিটার্ন করব নাকি? জি ভাইয়া। তাহলে ওখানে যদি রিটার্ন করি তাহলে এখানে কি করতে হবে? ইকো করতে হবে। এটা কি আর দেখানো দরকার আছে? না ভাইয়া। একই জিনিস কিনা বলেন? জি ভাইয়া। ওকে, একই জিনিস যদি হয়, এখানে কি কিছু ভাই লুপ করা যায়? ওমা লুপ যাবে না কেন? কি বলেন আপনি উল্টাপাল্টা কথা? লুপ যাবে না মানে? চলেন আগে আপনাকে একটা দেখেন, আপনাকে আগে লুপই তৈরি করে দেখায় নাকি? দেখেন আমরা একটা অ্যারে তৈরি করব, পিএইচপি তে আমরা একটা অ্যারে তৈরি করব। অ্যারেটার নাম হচ্ছে ডাটা ইকুয়াল থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিলাম। এটার মধ্যে আমরা কিছু অ্যারে তৈরি করব। কিভাবে তৈরি করব? ইনডেক্সিং অ্যারে আকারে শুরু করব। যেমন এখানে দিলাম হচ্ছে নেম। নেম দেওয়ার পরে ওই যে দিলাম ভুল করছিলাম যে পিএইচপি টার মতো এইরকম লিখতে হয় ইনডেক্সিং, যেটা আমরা জাভাস্ক্রিপ্টে ট্রাই করছিলাম, হয় না। জাভাস্ক্রিপ্টে এটা ইনডেক্সিং কি করতে হয়? ডাবল কোলন না, মনে আছে? এটা আমরা একটু প্রবলেম মনে আছে, ডাবল কোলন। যাই হোক, নেম হচ্ছে ইনডেক্সিং, নেমের একটা ভ্যালু দিব, ভ্যালু দিলাম হচ্ছে ANWR আনোয়ার HOSSN হোসাইন, ঠিক আছে? এরপরে এটা কমা দিব, এর মধ্যে কমা দিতে হয় না নাকি? জি ভাইয়া। কমা দিলাম, আচ্ছা। এরপরে আমি আরেকটা ইনডেক্স লিখতেছি, মনে করে লিখলাম সিটি, CITY, তাই না? সিটির একটা ভ্যালু দিব, ভ্যালু দিলাম হচ্ছে DAC ঢাকা, আবার দিলাম কমা, আবার কি একটা এটা দেব, মনে করেন যে হচ্ছে কান্ট্রি, COUNTRY কান্ট্রি, কান্ট্রি দিলাম, মনে করেন যে কি দিলাম? বাংলাদেশ, BANGLADES বাংলাদেশ। তাহলে এই যে যেগুলো লিখলাম, এই পাশে গুলা কি? ইনডেক্স, আর এই পাশে গুলা হচ্ছে ভ্যালু, তাই না? তাহলে এই যে ডাটাটা কি? এটা একটা অ্যারে না? তাহলে অ্যারে কি একটা স্পেশাল ভেরিয়েবল নাকি, না অন্য কিছু? অ্যারে কি অন্য কিছু? না ভাইয়া। এটা একটা ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলের মধ্যে মানে একটা অ্যারে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে তিনটা ভ্যালু আছে, তাই না? এগুলাকে আমরা ঘুরাবো। এটার জন্য আমরা করব হচ্ছে ফর ইচ। ফর ইচটা আমরা ইউজ করব, করার পরে ওই যে ডাটাটাকে আছে, ডাটাটাকে ধরবো, ডিএটা ডাটা। কোন ডাটা এটা বলুন তো? এই ডাটাটা, এই ডাটাটা। এরপরে অ্যাস নামে একটা কিওয়ার্ড দিব, অ্যাস নামে একটা কিওয়ার্ড দিব। দেওয়ার পরে এখন একটা নিজস্ব ভেরিয়েবল তৈরি করেন, নাম দিলেন মনে করেন যে আনোয়ার, আনোয়ার। এটা আপনার নিজস্ব তৈরি করা ভেরিয়েবল। এই ডাটার মধ্যে কতগুলো ভ্যালু আছে? তিনটা ভ্যালু আছে, তিনটা আছে না? মানে 1000টাও থাকতে পারে। এখন 1000টাকে আপনি একসাথে প্রিন্ট করবেন, আপনাকে একটা একটা প্রিন্ট করতে হবে। তো এই ডাটা থেকে একটা করে ভ্যালু আনোয়ারের মধ্যে আসবে, সে একটা একটা করে প্রিন্ট করবে। বুঝতে পারেন না? এখানে আপনি এখন সেকেন্ড ব্র্যাকেট দিবেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করার পর আমি এই জায়গাতে কি করব? ইকো করব। ইরোর কোথায় আসছে? ইকো দিলাম। ইকো দেওয়ার পরে এখানে আমাকে লিখতে হবে ডলার এ আনোয়ার, ANWAR আনোয়ার। এরপরে যেহেতু এটা ফর লুপ একটা একটা করে ঘুরবে, এই জন্য আমি কি করতে পারি? ডট দিতে পারি। ডট দেওয়ার পর এখানে একটা ব্রেকও দিতে পারি। এখানে একটা ডট দিয়ে এখানে একটা ব্রেক দিই, BR ব্রেক দিই। ভাইয়া 10 নাম্বার লাইনে সেমিকোলন দেওয়া হয় না। কোথায়? এই জায়গাতে সেমিকোলন দেওয়া হয়নি, এই জায়গাতে দেওয়া হয়নি, ঠিক আছে?
দেখেন এই ডাটার মধ্যে সবগুলো ভ্যালু আছে, সেখান থেকে সে একটা করে নিবে, একটা করে আনোয়ারের মধ্যে একটা করে আসবে, সে প্রিন্ট করবে, তাই না? এখন আমরা দেখি যে আসলে ব্যাপারটা হয় কিনা। আনোয়ার হোসেন, ঢাকা, বাংলাদেশ ঘুরতেছে, জি ভাইয়া। বুঝতে পারতেছেন? তো আমার মনে হয় যে আজকে আর লোড নিয়েন না, আজকে এতদূর পর্যন্ত লোড থাকুক। আর হচ্ছে আচ্ছা ভাই আরেকটা কথা ভাইয়া, যদি হচ্ছে আমরা চাই যে হচ্ছে এই ভ্যালুগুলোর পাশাপাশি আমরা হচ্ছে ইন্ডেক্সটাও মানে ইন্ডেক্সটাকেও শো করবো, মানে সেক্ষেত্রে কি করবো? আপনি ভ্যালুটা প্রিন্ট করতে যাচ্ছেন, ভ্যালুর পাশাপাশি ইন্ডেক্স। ভ্যালুর পাশাপাশি আপনি ইন্ডেক্সও প্রিন্ট করবেন। জি ভাইয়া। তাহলে আপনাকে ওই যে যখন আমরা অ্যারে প্রিন্ট করতাম তখন ইন্ডেক্সটা কত নাম্বার ইন্ডেক্স প্রিন্ট করবে সেটা বলে দিতে হবে। অথবা যদি আপনি যদি ইন্ডেক্সের নামটা বলে দেন তাহলে না, সরি, এটা তো হবে না। ইন্ডেক্সটা তাহলে তো পুরো অ্যারেটাই প্রিন্ট করতে হবে, এখানে তো তাহলে ডাটা প্রিন্ট করা যাবে না। এইভাবে হবে না, এইভাবে হবে না। এটা একটা ভালো পয়েন্ট বলছেন। আচ্ছা দেখেন তো, এটা ট্রাই করে দেখেন তো কিভাবে করা যায়। আমার মাথায় এখন আসতেছে না কিভাবে করা যেতে পারে, এটা ট্রাই করে দেখেন। আপাতত এতদূর পর্যন্ত দেখেন। আমরা সামনের দিন তাহলে ওই যে একটু ফর্ম নিয়ে কাজ করবো নি, সামনের দিন একটু ফর্ম নিয়ে কাজ করবো নি, যেটাতে আপনাদের একটা ফ্লেভার পাবেন যে ওই যে কিভাবে হচ্ছে আপনার ভ্যালিডেশন ভাইয়া, ভ্যালিডেশন না, একটা ফর্ম সাবমিট করলে ডাটাবেজে যায় কিভাবে যায় সেই জন্য আপনি দেখবেন সামনে।